লাভ ইউ অল। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি জানি আরু তুই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এমন বিহেভ করছিস। আমি এও জানি তুই কিছু কিছু বিষয় নিয়ে বেশ দোটানায় আছিস। আমি কিছু জিজ্ঞেস করব না তোকে, বাট একটা কথাই বলবো। কিছু কিছু সময় বিবেক থেকে আবেগকে বেশি গুরুত্ব দিতে হয়। কিছু জিনিসের ডিসিশন বিবেক নিতে অক্ষম, যা আবেগ খুব সহজেই নিতে পারে। নিজের মনের কথা শোন, খুঁজে দেখ তোর মন কি চাই। আরুহি কিছু বলল না। রোদেশি ও তার কথা বাড়ালো না। চলো নিচে যাই। হঠাৎ আরোহীর ফোনে কল আসে। সে রোদসীকে এগুতে বলে ফোনটা পিক করে। রোদসী এক পলক আরোহীর দিকে তাকিয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে বের হলো। হ্যাঁ সুলতান বলো। অপর পাশ থেকে কিছু বলতে আরোহী বাঁকা হেসে বলল, তুমি একটু খাতির যত্ন করো, শত হোক আরোহী চৌধুরীর মেহমান বলে কথা, যত্নের যেন কমতি না থাকে। পরে আসছি আমি। বলে আরোহীর ফোনটা রেখে এক পলক নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আরোহী রুম থেকে বের হয়ে এক পলক আরুষের রুমের দিকে তাকালো। সেটা বন্ধ। সামনে তাকাতে দেখলো মিরাজের ছোট মিরাজের রুমের দরজাটা খোলা। আরোহী ধীর পায়ে এগিয়ে গেল মিরাজের রুমের দিকে। ভেতরে উকি দিয়ে দেখলো কেউ আছে নাকি। কাউকে না দেখতে পেয়ে ভেতরে ঢুকলো সে। ছোটবেলা থেকেই এই মিরাজের রুমটা তার ভীষণ পছন্দের। বিছানার উপর বসে কিছু একটা ভাবছে। হঠাৎ কোথা থেকে যেন একটা তোয়ালে এসে পড়লো ঠিক আরুর মাথায়। তোয়ালে সরিয়ে সামনে তাকাতে দেখলো মিরাজ শেরওয়ানি পরে গায়ে পারফিউম লাগাচ্ছে। হয়তো সে আরুকে খেয়াল করেনি। মীর ভাইয়া। ওহ রোদ, তোর না গায়ে। মিরাজ থমকে গেল। এটা তো রোদের কণ্ঠ না। তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকালো সে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে চিনতে তার মোটেও ভুল হয়নি। মিরাজ ধীর পায়ে এগিয়ে এসে আরোহীর গাল জড়িয়ে ধরে বলল, বনু তুই, আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন? তুমি সত্যি দেখছো ভাইয়া? আরোহী জোরে একটা চিমটি কাটলো মিরাজের হাতে। মিরাজ আহ শব্দ করে সেখানে টলতে টলতে বলল, তুই কখন এলি আরু? জানিস তুই তোর এই ভাইটা তোকে কতটা মিস করছে? জানি তো, তুমি আমাকে অনেক অনেক মিস করছো, তাই তো আসলাম তোমায় দেখতে। তুই কি আবার চলে যাচ্ছিস আরু? আরোহী মুচকি হেসে বলল, সে কথা পরে হবে, এখন তাড়াতাড়ি রেডি হতো, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বলে আরোহী রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল হলো সবাই কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আরোহী নিচে নেমে আসতেই তার নজর পড়লো মেরুন রঙের শাড়ি পরা মহিলার দিকে। মাথায় আধা পাকা চুল অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরোহী এগিয়ে গেল সেই মহিলার দিকে। মামিমা। মীরা চুপ করে আরোহীকে পর্যবেক্ষণ করছে। আরোহী আদরে কণ্ঠে বলে উঠল, মামিমা, আমায় চিনতে পারছো না? আমি আরোহী। মীরা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আরোহী, আরু, তুই এতদিন পর? আই ক্যান বিলিভ দিস। আরোহী মুচকি এসে মীরাকে জড়িয়ে ধরে বলল। আমি সত্যি এসেছি মামিমা। মীরা আরোহীর কপালে চুমু খেয়ে বলল, আমার মেয়েটা কত বড় হয়েছে, মাশাআল্লাহ। আরোহী একে একে সবার সাথে কথা হলো। সবাই খুব বেশি অবাক। এদিক সেদিক তাকাচ্ছে এক পলক সেই মানুষটাকে দেখার তৃষ্ণায়। হঠাৎ তার চোখ যায় খান মেনশনে মেন গেটে ব্ল্যাক সাথে হাঁটা ফোল্ড করতে করতে এগিয়ে আসছে আরুশ খান। কাছাকাছি আসতেই আরুর চোখ পড়ে আরুষের চোখে। দৃষ্টি শান্ত তার। আরুষ থেমে গেল। আরোহী ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। আরুষ ভাবলো হয়তো আরু তার সাথে কথা বলতে আসছে, কিন্তু তার ধারণা পুরোপুরি মিথ্যা প্রমাণ করে আরোহী তাকে পাশ কাটিয়ে পিছনে চলে গেল। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আরোহী সবার সাথেই কথা বলেছে টুকটাক, কিন্তু তার মায়ের সাথে না। মায়ের উপর তার বড্ড অভিমান। আরোহী আনমনেই হাঁটছিল পুলের পাশ দিয়ে। হঠাৎ একটা ইট বা পাথর জাতীয় কিছুতে পা আটকে পুলের উপর পড়ে যেতে নিলে কেউ তার হাত ধরে আটকায়। আরোহী পিছনে তাকিয়ে দেখলো তার হাত ধরে নিলিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আয়াত। চোখে কালো ফ্রেমের চশমা থাকে, চোখ দুটির ভাষা ঠিক ঠাউর করতে পারছে না আরু। আয়াত টান দিয়ে আরুকে সোজা করে দাঁড় করালো।
আরোহী কিছু বলতে নেবে তার আগে তার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন তো মিস আরোহী চৌধুরী। বলে গটগট পায়ে চলে গেল। আরোহী নাক ফুলিয়ে মায়ের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কই, সেও রাগ করে কথা বলবে তা না, উল্টো তার উপরে রাগ করে কথা বলছে। আরও তো ভুলে গিয়েছিল তার মা তো মাহাবিন খান আয়াত, সে সবার থেকে ডিফারেন্ট চরিত্র বহন করে। আরোহী নিজের মায়ের কথা চিন্তা করছে আর হাঁটছে। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো আরোহী। আরুষ দাঁড়িয়ে আরোহীর পিছনে ঘুরে আকাশের দিকে খানিকটা এগিয়ে এসে, কিছু বলবেন ডক্টর আরুষ খান? আরু আমি সত্যি সরি। ফার্স্ট অফ অল, আমি আরোহী চৌধুরী, নট আরু। অ্যান্ড সেকেন্ড, সরি কেন বলছেন? আমার সকল কাজের জন্য আমি দুঃখিত আরুহি, আমি সত্যি সরি। আরোহী ভুরু কুচকে তাকালো আরুষের দিকে। দেখুন ডক্টর, আমি একজন সাইকোর সাথে ভীষণ ছোট আমার মন মানসিকতা। এটা আমার কথা নয়, একসময় আমার ভীষণ প্রিয় একজন মানুষের কথা এটা, যা এখন আমি শুধুমাত্র স্মৃতি হিসেবে রেখেছি আমার কাছে। আজ আমি আপনার কাছে একজন সাধারণ মানুষ, আর আপনি আমার কাছে একজন সাধারণ ডক্টর, আর কিছুই না। আশা করি আমার কথার মর্মার্থ বুঝতে সক্ষম হয়েছেন আপনি। বলে আরোহী পিছনে ঘুরে গটগট পায়ে চলে গেল। আরুষ ঠিক একই জায়গায় থম মেরে দাঁড়িয়ে পড়ল, কিছু বলল না। আর না আরুকে আটকালো। কোন অধিকারে আটকাবে সে আরুকে? আজ তার হাতে তো কোনো অধিকারই নেই, অবশিষ্ট নেই। যা ছিল তা আরু চলে যাবার সময় সব ছিন্ন ভিন্ন করে চলে গিয়েছিল। আরু হেঁটে স্টেজের দিকে যেতেই শুনতে পেল কেউ একজন অ্যানাউন্সমেন্ট করছে তার মাকে গান গাইতে। এখন আর আয়াত গান করে না, মনোযোগ দিয়ে ব্যবসাটাই সামলায়। তাই বহুদিন পর মায়ের গলার গানের লোভটা সামলাতে পারেনি। দ্রুত পায়ে স্টেজের এক কোনায় গিয়ে চেয়ারে বসে পড়ল। আয়াত স্টেজে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এবার ওপার তোলপার একা। গান শেষ হতে চারপাশ মুখরিত হলো করতালির শব্দে। এত পুরনো একটা গান এতদিন পর এত সুন্দরভাবে উপস্থাপন করাই বেশ ভালো লাগলো সবার। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আরোহী ঠিক একই জায়গায় বসে ফোন ঘাটছে। হঠাৎ তার সামনে কেউ খাবার ধরে সে চমকে উঠল, ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। এভাবে হা করে তাকিয়ে আসিস কেন? আমি কি কখনো তোকে খাইয়ে দেইনি? নে তাড়াতাড়ি হা কর, আমার আবার সময় নেই তোকে 2-3 ঘন্টা নিয়ে খাওয়াবো। মিরাজের কথা শুনে আরোহী তৎক্ষণাৎ মুখ খুলে হা করলো। মিরাজ খাবারটা মুখে দিয়ে সোজা হয়ে বসলো আরোহীর দিকে। তাকিয়ে মুচকি হেসে তার মুখে থাকা খাবারে হাত দিয়ে মুছতে মুছতে বলল, তোর ছোটবেলার স্বভাবটা এখনো যায়নি আরু। খাওয়ার সময় মুখের সাইডে খাবার লাগানো কি তোর অভ্যাসে পরিণত হয়েছে নাকি? আরোহী দাঁত কেলিয়ে হেসে বলল, ওটা অভ্যাস না ভাইয়া, বদ অভ্যেস হবে। মিরাজ মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ বুঝি তাড়াতাড়ি খা। হঠাৎ আরোহীর ফোনে কল আসাই আরোহী এক পলক মিরাজের দিকে তাকিয়ে ফোনটা পিক করলো। হ্যাঁ সুলতান বলো। অপর পাশ থেকে সুলতান কিছু বলতেই আরোহী উঠে দাঁড়াতে বলল, আচ্ছা তুমি বসো, আমি আসছি। বলে আরোহী ফোনটা কেটে মিরাজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমার এক্ষুনি যেতে হবে, একটা দরকারি কাজ আছে। মিরাজ কিছু বলতে নিবে তার আগে আরোহী চলে গেল। মিরাজ নিজের খাবার নিজেই মুখে নিয়ে চিবাতে আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই মেয়েটা আর ঠিক হবে না। হাতে পায়ে শুধু লম্বা হলেই স্বভাব একটু চেঞ্জ হলো না। আগেও নিজের কথা শেষ হলে কারো কথা শোনার প্রয়োজন মনে করতো না, এখনো সেই একই। আর এজন্য যে কত কিছু সাফার করবে তা কোনো ঠিক ঠিকানা নেই। বলে চেয়ারে বসে খাবার খেতে লাগলো। আরও গাড়ি নেওয়ার জন্য পার্কিং এরিয়াতে এসে দাঁড়ালো। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল,
যেই কাজে যাচ্ছ সেটা মোটেও সহজ নয়। নিজের রাগ কন্ট্রোল করতে শিখো। সবসময় চোখ কান খোলা রাখবে। প্রতিটি পদক্ষেপ নেবার আগে ভেবে চিনতে নেবে। তোমার এই ছোট পদক্ষেপ যেন কারোর কোনো ক্ষতি না হয়। আর সবকিছু বিবেক দিয়ে বিচার করতে যাবে না। আর নিজের হাতে আইন তুলে নিলেও প্রুফ রাখবে না। তোমার মাও কোনো কাজে প্রমাণ রাখতো না, আশা করছি তুমিও রাখবে না। পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো আরোহী। সবুজ রঙের শাড়ি পরিহিতা আয়াতকে নজরে এলো তার। চোখের গাঢ় চাহনি যেন মোটা কালো ফ্রেমের নিচে আড়াল করতে চাইছে। চুলগুলো এখনো সেই আগের মতোই লম্বা, সেই কণ্ঠে তেজ। আরোহী কিছু না বলে গাড়িতে উঠে পার্কিং এরিয়া থেকে বের হলো। সাইড মিরর দিয়ে এখনো আয়াতের অবয় স্পষ্ট। আরোহীর একটা জিনিসই খটকা লাগছে, সে যে কোনো অপারেশনে যাচ্ছে সেটা তার মা জানলো কি করে? তার মানে তার মা জানতো তার উপরে কেউ আক্রমণ করবে। জানতোই যখন কোনো স্টেপ নেয়নি কেন? জানতোই যখন কোনো স্টেপ নেয়নি। আরোহীর ভরসায় উত্তর মেলে না। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির স্টিয়ারিং ঘোরালো। নিজের অ্যাপার্টমেন্টের সামনে এসে পার্ক করে গাড়ি থেকে নেমে আশপাশ তাকিয়ে মোবাইলে কারোর নাম্বারে ডায়াল করতে করতে ভিতরে ঢুকলো। ফোনটা লাউড স্পিকারে দিয়ে কাবার থেকে একটা কালো রঙের লং শার্ট আর কালো প্যান্ট বের করলো। হ্যালো, জি ম্যাম। 5 মিনিটের মধ্যে আমার বাইকটা অ্যাপার্টমেন্টের সামনে দেখতে চাই, অ্যাট এনি কস্ট। জি ম্যাম, আমি এক্ষুনি বের করছি। বলে আরোহী ফোন রেখে ওয়াশরুমে ঢুকে পড়লো। শার্ট আর প্যান্ট পরে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো শক্ত করে খোপা করে মুখে মাস্ক লাগালো, হাতে হ্যান্ড গ্লাভস আর পায়ে লেডিস ব্ল্যাক শু। আয়নাতে এক পলক দেখে বিড়বিড় করে পড়ল। কমপ্লিট। অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে নিচে আসতেই দেখলো সাইডে একটা কালো রঙের বাইক দাঁড় করানো, এর উপর চাবি ঝুলছে। আরোহী আর কিছু না ভেবে বাইকে উঠে বাইক স্টার্ট দিল। প্রায় 20 মিনিটের মাথায় আরোহীর বাইক এসে থামলো একটা পুরনো বাড়ির সামনে। পুরান ঢাকার ভেতরে হওয়ায় আশেপাশে অনেক পুরনো বাড়ি আছে। আরোহী বাইক পার্ক করে চাবিটা পকেটে ঢুকাতে ভেতরে ঢুকলো। লাল লাইটের নিচে চেয়ারের সাথে হাত পা মুখ ও বাঁধা একটা 28 কি 29 বছরের যুবক। আরোহী ফুলকুচকে আশেপাশে তাকালো। রুমে সুলতান আত্মার আন্ডারে 2 জন লোক আছে। আরোহী সুলতানকে ইশারা করতে সুলতান তার হাতে থাকা রিভলভারটা আরোহীর হাতে দিল। আরোহী রিভলভারের গুলি সংখ্যা যাচাই করে রিভলভারটা স্টার্ট করে ছেলেটার সামনে বসে রিভলভার কপালে ঘষতে তার মুখ থেকে টেপটা খুলো। সামনে কারোর উপস্থিতি টেপে ছেলেটা নেতিয়ে যাওয়া চোখ খুলে তাকালো আরোহীর দিকে। কার আদেশে মাহবিন খান আয়াতের উপর হামলার পরিকল্পনা করেছিস? আরোহীর হুঙ্কারের ছেলেটা খানিকটা কেঁপে উঠলো, কিন্তু কিছুই বলল না। আরোহী ভুরু কুঁচকালো। কি হলো, কথা বল। কে আদেশ করেছে তোকে মাহবিন খান আয়াতকে মেরে ফেলতে? জানি না। জানিস তুই? আমাকে বললে আমি তোকে জানে মারবো না, আর যদি না বলিস? ছেলেটা ফুপাতে বলল, বলবো না, আমি কিছু বলবো না, মেরে ফেললেও না। আরোহী হাসলো। বাহ, যে দেখছি ভালোই আছে। তো আমার সাথে যে একদমই পছন্দ না আমার। চিনিস তুই আমাকে? না, চিনি না, চিনতেও চাই না। ওই রাতকে মেরে ফেললে তোর কি? তোর তো কিছু হয় না। আরোহী চেয়ারে আরাম করে গা হিলিয়ে দিয়ে বলল, তোর ধারণা একদমই সঠিক নয়। তুই আমাকে চিনিস না, এটা ঠিক। আমার পরিচয়টাই আগে দেই তোকে। আমি আরোহী চৌধুরী, স্পেশাল ফোর্স অফিসার। আর আমার দ্বিতীয় পরিচয়, আমি মাহবিন খান আয়াত এবং আবরার চৌধুরীর বড় মেয়ে। আমার সামনে আমার মাকে মারা প্ল্যান করবি তোরা, আর আমি তাকিয়ে মজা দেখবো? সেটা কি করে হয় বলতো? ছেলেটা নিভু চোখে আরোহীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি মাহবিন খান আয়াতের মেয়ে? আরোহী মুচকি হেসে, বাহ, সোজা তুই থেকে আপনি, ইন্টারেস্টিং। কিন্তু আমরা তো সব খবর নিয়ে আসলাম। তার বড় মেয়ে তো বিদেশে থাকে, অনেক বছর যাবৎ দেশে আসে না সে। বাড়িতে শুধু ছোট মেয়েই থাকে। তাহলে? আরোহী বেশ শব্দ করে হাসলো। তোরা যা তথ্য কালেক্ট করেছিস সেটা যে পুরোপুরিভাবে মিথ্যে তা কিন্তু না। তবে এখন তোর সামনে মাহবিন খানের মেয়ে বসে আছে, সেটাও কিন্তু মিথ্যে না। সো মরতে না চাইলে নামটা ফটাফট বলে দে।
ছেলেটার কপাল পেয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। আরুই শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, বাঁচতে চাইলে সত্যিটা বলে দে। আর তোর কাছে অনলি দুটো অপশন আছে, এক, সত্যিটা বলে দে, তোকে ছেড়ে দিব। আর দুই, আমার হাতের বন্দুকের 3টা গুলি তোর নামে করে দিব। অপশন আমার কাছে, বাট চয়েস তোর। ছেলেটা খানিকটা ভয় পেয়ে গেল, আমতা আমতা করে বলল, আমাকে যে পাঠাইছে তার সাথে তো আপনার কোনো শত্রুতা নেই, আছে আপনার মায়ের সাথে। অযথা নিজের শত্রু বাড়াচ্ছেন কেন? এবার আরুহির বেশ রাগ হলো। রিভলভারের কপালে ঘষতে ঘষতে হুট করে ছেলেটা পেয়ে শুট করে দিল। ছেলেটা গগন বিদারী চিৎকার করে উঠল। এদিকে সুলতানের অবস্থা নাজেহাল। আরুহিকে কখনো এতটা রেগে যেতে কিংবা কখনো কারের উপর শুট করতে সে দেখেনি। সুলতান আর যাই হোক না, এতটুকু বুঝতে পারছে আরুহির কাছে তার মা কতটা প্রিয়। তুমি কি ভাবছো তুমি আমাকে কিছু না বললে তোমাকে আমি মেরে ফেলবো? যদি এটাই তোমার ধারণা হয়ে থাকে তবে আফসোস, তোমার ধারণা পুরোপুরিভাবেই ভুল। আমি মোটেও তোমার প্রাণে মারবো না। আরোহী চৌধুরী এত সহজে শাস্তি কাউকে দেয় না। আরুহির কথা শুনে ছেলেটা অবাক দৃষ্টিতে তাকালো। হয়তো ভাবছে মেয়েটার কথার মানে কোনো সমস্যা নয় তো। এতক্ষণ তুই তুকারি করে হঠাৎ তুমিতে চলে গেল কেন? তার মৃত্যু কি কোনোভাবে সহজ শাস্তি নাকি? ছেলেটার দৃষ্টি লক্ষ্য করে আরোহী মুচকি হাসলো। আমি তুই বলি কিংবা তুমি, সেটা তো ব্যাপার না। আর জানো তো, পৃথিবীতে সবচেয়ে সহজ শাস্তি হলো মৃত্যুদণ্ড। মরলে তো সবকিছুই শেষ, তার তো সব থেকেই মুক্তি। সর্বশ্রেষ্ঠ মুক্তি হলো এই মৃত্যু। আর আমি কি করে তোমাকে এত তাড়াতাড়ি মুক্তি দিতে পারি বলো তো? বিবেক বলেও তো একটা কথা আছে নাকি? কিছুটা থেমে, তোমাকে আমি একেবারে মারবো না, তিলে তিলে শেষ করব সবকিছু। আজ আসি তাহলে, কেমন? বলে আরোহীর বসা থেকে উঠে সুলতানের দিকে তাকালো। সুলতান ওকে দিনে 3 বেলা থেকে 1 বেলা শুকনো রুটি খাবার হিসেবে দিবে, আর সাথে হাফ গ্লাস পানি। পিছনের দিকে ঘুরে ছেলেটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমি আবার মাহবিন খানের মতো এতটা নিষ্ঠুর না, আমার আবার দয়া মায়া অনেক বেশি। বলে কটকট করে বেরিয়ে গেল ঘর থেকে। সুলতান আরোহীর যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সারাদিনে মাত্র 2টো শুকনো রুটি আর হাফ গ্লাস পানি দিতে বলেছে, আবার নিজেকে মানব দরদি বলে ট্যাগ লাগাচ্ছে। ব্যাপারটা হাস্যকর না? সুলতান ভেবে পায় না মেয়েটা আসলে কি। আরোহী ঘর থেকে বের হয়ে পকেটে হাত দিয়ে চাবি বের করে বাইকে লাগালো। হঠাৎ পকেটে ফোনটা ভাইব্রেট মোটে বেজে উঠল। আরোহী ভুরকুচকে পকেট থেকে ফোনটা বের করে ফোনের স্ক্রিনে তাকালো। সেখানে জলজল করছে রোদাপু নামটা। আরোহীর বুড়োজোড়া আরো কুচকে গেল। 1 ঘন্টা হয়নি আরোহী খান বাড়ি থেকে বের হয়েছে, তার আগেই মায়াটা ফোন দেওয়া শুরু করলো। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পিক করলো। হ্যাঁ বলো। কি রে আরু, কই তুই? সারা বাড়ি চিরুনি তল্লাশি করেও তোকে খুঁজে পেলাম না। নাটক করিস আমার সাথে? যেখানে আসিস অনলি 10 মিনিট। অনলি 10 মিনিটের মধ্যে আমি তোকে আমার সামনে দেখতে চাই, অ্যাট এনি কস্ট। বলে ঠাস করে ফোনটা কেটে দিল। আরোহী নিজের কান থেকে ফোনটা নামিয়ে চোখ ছোট ছোট করে ফোনের দিকে তাকিয়ে রইল। আনমনে বলে উঠল, সামহাউ রোদাপু কি আমায় থ্রেট দিল? আমি দিই সবাইকে থ্রেট, আর উনি আমাকে? আউ! আরোহীর হঠাৎ মনে হলো রোদ্দাকে 10 মিনিট টাইম দিয়েছে। আপাতত আরোহী যেখানে আছে সেখান থেকে আর উড়াল দিয়ে গেলেও 10 মিনিটে যাওয়া সম্ভব নয়। আরোহী দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দিল। প্রায় 40 মিনিটের মাথায় আরোহী এসে পৌঁছালো খান মেনশনে। আরোহী পর একটা শ্বাস নিয়ে ভেতরে ঢুকে সোজা রোদেশির রুমে। আরোহী রোদেশির রুমে ঢুকতে ঢুকতে মাস্ক খুলো, গরম লাগছে প্রচুর। আরোহীকে দেখে রুমে যারা ছিল ছোট বড় সবাই বের হয়ে গেল। কোনো এক কারণে আরোহীকে প্রায় সবাই অন্য নজরে দেখে। অনেকটা ভয় পাই তাকে। তা নিয়ে আরোহীর কোনো মাথা ব্যথা নেই। রোদসী তখন বসে বসে নিজের হাতের মেহেদি পর্যবেক্ষণ করছে। আরোহীকে দেখে সে উঠে দাঁড়ালো, ভোর কুচকে বলল, কি রে, এমন গুন্ডা সেজে আসছিস কেন? আর আধা ঘন্টা লেট। রোদসীর কথা শুনে আরোহীর দাঁতের দাঁত চেপে বলল, তোমার 7 পুরুষের ভাগ্য হাতে রিভলভার নিয়ে ঢুকিনি, আর তোমার জামাই আমার জন্য এয়ারপ্লেন কিনে দেয়নি যে তুমি যখন বলবা উড়ে উড়ে তোমার কাছে চলে আসবো আমি? আহা, চড়ছিস কেন? আমি কি করলাম? আরোহী ভুরু কুচকে রোদসীর দিকে তাকিয়ে বলল, কি জন্য আসতে বলেছো সেটা তো বলো।
রোদসী নিজের হাত আরুহির মুখের সামনে ধরে পড়ল। মেহেদি দিয়েছি, বলতো কেমন হয়েছে? আরুহি বিরক্ত হলো। এই মেহেদি দেখানোর জন্য এত জরুরি তলব? বিরক্তির দৃষ্টিতে তাকলো সে রোদসীর দিকে। আরুহির তাকানো দেখে হয়তো রোদসী বুঝতে পারলো সে এখন বেশি বেশি করছে, তাই আরুহির দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হেসে বলল, আরু তুই বরং বস, আমি দেখি আমার জামাইটা খাইছে নাকি। বলে তড়িঘড়ি করে বারান্দায় যেতে যেতে মনে মনে বলল, বড় বোন হয়ে ছোট বোনের দৃষ্টিকেই ভয় পাই। এমন পিস মনে হয় এই পৃথিবীতে আমি একমাত্র। আরুহি রোদসীর যাওয়া দেখে কিছু বলতে পারল না। ক্লান্ত সে ভীষণ। রুম থেকে বের হয়ে কিছু দূর হাঁটতেই নজর এলো তার বাবার অবস্থান। ড্রয়িং রুমের এক পাশে চেয়ার টেনে বসে বসে মোবাইল ঘাঁটছে, হয়তো গেম খেলছে আবরার। বুড়ো হচ্ছে অথচ গেমের এত নেশা। ঠিক এই কারণেই আজ যে কত শত মোবাইল ভাঙছে তা আল্লাহই জানে। আরুহি নিচের দিকে তাকিয়ে মুচকি হাসলো। দীর্ঘায় এগিয়ে গেল আবরারের দিকে, পাশে একটা চেয়ার টেনে বসলো। কিন্তু আবরারের কি আর সেই দিকে খেয়াল আছে? আরুহি বসে বসে তার বাবার গেম খেলাই দেখছে আর বোঝার চেষ্টা করছে আসলে এই গেমের মধ্যে আছেটা কি, যাতে এত নেশা। প্রায় মিনিট 5 পরে আবরারের আরেক পাশে এসে বসলো আয়াত। আবরারের তাও কোনো খেয়াল নেই। আরুহি আবরারের কাঁধে মাথা রাখতেই আবরারের হুঁশ এলো। নিজের ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। নিজের কাঁধের উপর মেয়ের মাথা দেখে মুচকি হাসলো। মোবাইল অফ করে এক হাত দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কখন এলি? আরুহি কাঁধে মাথা রেখে উত্তর দিল, তুমি যখন গেম খেলা ব্যস্ত তখন। আবরার হাসলো। তার অপর পাশে তাকাতেই নজরে এলো প্রিয়তমার মুখ। আয়াত বসে বসে মোবাইলে কিছু একটা দেখছে। তুমি এখানে? ঘাড় ঘুরিয়ে তাকালো আয়াত। কেন, আশা বারণ নাকি? উল্টো বোঝো কেন? আয়াত খানিকক্ষণ চুপ থেকে বলল, আবরার চৌধুরী তোমার মেয়েকে বলো টেবিলে খাবার বাড়া আছে, খেয়ে নিতে। আরোহী বুড়ো কুচকে উঠে বসলো। আবরারের দিকে তাকিয়ে বলল, বাবা তোমার বউকে বলে দাও আরোহী কারো কাছে খাবার চায়নি। যদি কারো এতই দরদ হয় সে যেন খাইয়ে দেয়। আই ডোন্ট মাইন্ড। আবরার তোমার মেয়েকে বলে দাও কারোর ঠেকা পড়েনি কোনো গুন্ডামেকে খাইয়ে দিতে। আরোহী বুড়ো কুচকে আবরারের দিকে তাকিয়ে বলল, বাবা তোমার বউকে বলে দাও তো নিজের মায়ের সেফটির জন্য গুন্ডামি করলেও এটাকে গুন্ডামি বলে না, এটা জাস্ট সন্তান হিসেবে কর্তব্য। আয়াত মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বলল, আবরার তোমার মেয়েকে বলে দাও নিজের জীবনের রিস্ক রেখে অন্যকে বাঁচানোর দরকার নেই। যার জন্য করছে সে নিজেই সেফটি মেনটেন করতে পারে। এই মামের কথাবার্তা সব আবরারের মাথার উপর দিয়ে যাচ্ছে। বেচারা একবার বইয়ের দিকে তাকাচ্ছে তো আর একবার মেয়ের দিকে। এদের এমন ঠেলাঠেলিতে আবরার হতভম্ব হয়ে গেল। এবার আর শুনতে না পেয়ে সে নিজেই বলে উঠল, ওহো, কি শুরু করলে তোমরা মামি? ঝগড়া করতে হলে নিজেদের মধ্যে করো না, মধ্য দিয়ে আমাকে টানো কেন? আরোহীর দিকে তাকিয়ে বলল, আরোহী তুই কি এখনো খাসনি? আরোহী চুপ করে রইল। আপনার আয়াতের দিকে তাকিয়ে বলল, তুমিও নিশ্চয়ই খাওনি আয়াত? আয়াত শুনো না শোনার ভান করে রইল। আপনার দীর্ঘশ্বাস ফেলে বলল, চুপচাপ এখানে বসে থাকো দুইজনে, আমি আসছি। বলে চেয়ার থেকে উঠে খাবার আনতে চলে গেল। আয়াত আর চোখে আরোহীর দিকে তাকালো। ঠিক একই মুহূর্তে আরোহী ও আয়াতের দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়তে দুজনের চোখ সরিয়ে নিল, মানে কোনোভাবেই কথা বলবে না। প্রায় মিনিট 5 মধ্যেই আপনার এক প্লেট খাবার নিয়ে হাজির। চেয়ার টেনে দুজনের মুখোমুখি বসে নিজ হাতে মেখে প্রথমে আরোহীর মুখে দিল। আরোহীও ভদ্র মেয়ের মতো মুখে তুলে নিল। পরবর্তীতে আয়াতের মুখে দিল। কি বলবে এটা মা মেয়ে? খাবার পর্ব শেষ করে আপনারা দুজনের মুখ মুছিয়ে দিতে দিতে বলল, এই বুড়ো বয়সেও যদি আমার এমন দামড়া দামড়া দুটো বাচ্চা পালতে হয় তাহলে আমাকে আর কদিন পরে আর পাওয়া যাবে? ভাগ্য ভালো তো ছোটটা এখানে নেই, না হলে তো সেও এসে হা করে বসে থাকতো। আয়াত বুড়ো কুচকে আপনার দিকে তাকিয়ে বলল, তুমি কি কোনোভাবে আমাকে বাচ্চা বললে? আপনার ঠোঁট চেপে হেসে বলল, আরে না, তুমি বাচ্চা হবে কেন? তুমি তো আমার বাচ্চাদের আম্মু, তোমাকে কি বাচ্চা বলা চলে নাকি? দিন যাচ্ছে আর তুমি তো বুড়ি হচ্ছ।
আরোহী মা বাবার এমন খুনসুটির মুহূর্তটা নষ্ট না করে নিঃশব্দে চলে এলো। দোতলায় উঠতেই সামনে পড়লো রোদেশি হাতে একটা ওয়ান পিস সুতির টপ। সে বোধহয় এদিকেই আসছিল। আরুকে দেখা মাত্রই রোদেশি বলে উঠল, আরু, তোকেই খুঁজছিলাম। তুই এই গুন্ডা মার্কার লেবাস ছেড়ে এটা পরে নে আর রেস্ট কর। মিরাজ ভাইয়া পাশের রুমটা গোছানো আছে, ওইটাতেই চলে যা। আমি আমার অ্যাপার্টমেন্টে চলে গেলে ভালো হতো, তাই না? রোদেশি বিরক্তিকর দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে বলল, রাগাস না তো আরু, যা বলেছি তাই কর। আর তোকে বললেও তুই মেহেদি দিবি না, তাই অযথা মুখ খরচ করে লাভ নাই। যা গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে থাক। বলে হাতে কাপড়টা গুজে দিয়ে রোদেশি চলে গেল। আরোহী এক নজর চারপাশটাই চোখ বুলিয়ে নিল। সেই সন্ধ্যায় আয়ুষকে দেখেছিল, তারপর সে লাপত্তা। কাউকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। কে জানে কে আবার কি মনে করে বসে থাকে। যদিও আরোহী কারোর কথার ধার ধারে না। আরোহী আর কিছু না ভেবে মিরাজের পাশের রুমে এটাই আরোহী হাতের টপস নিয়ে ফ্রেশ হতে চলে গেল। প্রায় মিনিট 15 পর গোসল শেষ করে বের হয়ে দেখলো বিছানার উপর বিভিন্ন শপিং ব্যাগ রাখা। আরোহী চুলটা ভালোভাবে মুছে বিছানায় বসে শপিং ব্যাগ খুলল। শপিং ব্যাগের ভেতরে তার সব অনুষ্ঠানের পরার শাড়ি, যা সে অ্যাপার্টমেন্টের কাবাটে রেখেছিল। আরোহী বুড়ো কুচকে ভাবতে লাগলো, এগুলো আনলো কে? চাবি যদিও রিসেপশনে আছে, মনে হয় রোদ আপু, তাছাড়া আর কে? আরোহী ধরে নিল এসব রোদেশির কাজ। সে সবকিছু কাবাটে রেখে লাইট অফ করে বিছানায় শুতে গেল। শোয়া মাত্রই তার চোখে ভর পড়লো শত রাজ্যের ঘুম। হঠাৎ তার ঘুম থেকে মনে হলো দরজা খোলার আওয়াজ পেল। কে আসলো এই অসময়ে এই ঘরে? কপালে কারো ঠোঁটের স্পর্শ পেতেই চমকে উঠল আরোহী। তবে সেটা সামলে চুপ করে রইল কিছুক্ষণ। আরোহীর অজানা নয় মানুষটাকে। নিভু নিভু আলোতে মানুষটার অবৈ স্পষ্ট। আরোহী নড়ল না আর না কথা বলল। আরুষ নিচু হয়ে বেশ লম্বা একটা চুমু খেয়ে সরে এলো। নিচু হয়ে হাঁটু ভাঁজ করে বসলো ঠিক আরোহীর মুখের সামনে। আরোহীর হাত জড়িয়ে ধরলো, বসে রইল বেশ অনেকক্ষণ। বিড়বিড় করে কিছু বলল হয়তো, যা আরোহীর কান পর্যন্ত এলো না। তাতে বেশ বিরক্ত সে। উঠে যাবার আগে শুধু একটা কথাই শোনা গেল, পাখি, পৃথিবীতে যেখানে সুখ আছে সেখানে নিষেধ আছে। একটা সুখ মানে একটা নিষেধ অমান্য করার ফল। আমি কি সেই নিষেধটা অমান্য করতে পারি না? বলে ধীর পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। আরোহী চোখ খুলে তাকালো। মানুষটা রুম ছাড়লো, তার গায়ের গন্ধটা এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। আরোহী তাচ্ছিলের হাসলো। তার জীবনটা এত বেরঙিন না হলেও পারত। মাঝরাতে আরোহী বেশ অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল গায়ে ভীষণ জ্বর, গলাটা বেশ শুকিয়ে আসছে। ঠোঁট দুটো বেশ শুষ্ক, কিন্তু ওঠার জন্য শরীরে কোনো শক্তিও পাচ্ছে না যেন সে। শুধু আজ নয়, বেশ অনেকদিন ধরেই সে এই ব্যাপারটা খেয়াল করছে। মাঝে মাঝে জ্বর হয় তার, গিটে গিটে ব্যথাও হয়। আবার একবার মেডিসিন নিলে ঠিক হয়ে যায়। বেশ একটা গুরুত্ব দেয় না সে। কাজে চাপে নিজের প্রতি একদমই খেয়াল করা হয় না তার। নিজের প্রতি বড্ড অবহেলা করা হয় আজকাল। খুব কষ্ট করে চোখ খুলো সে। উঠে বসে হাত বাড়িয়ে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো গ্লাস খালি করে ফেললো। এবার মনে হয় একটু বেটার লাগছে। ভাবলো এবার কি ডাক্তারের শরণাপন্ন হবে। পরবর্তীতে সেটাও মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। এই সামান্য কারণে ডাক্তারের কাছে যাওয়াটা তার কাছে নিতান্তই হাস্যকর ঠেকছে। বেশ একটা মাথা ঘামলো না এ ব্যাপারে। শুয়ে পড়লো আবারও। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো আরোহীর। মাথাটা ভার ভার লাগছে। মাথায় হাত দিয়ে রুম থেকে বের হলো সে। এখনো বেশি একটা মানুষ ওঠেনি ঘুম থেকে, সবে সকাল 6টা। ভাবলো একবার পুরো বাড়িটা একবার চক্কর দিলে কেমন হয়। পরবর্তীতে মদ ঘুরিয়ে ফেলে। হাঁটতে হাঁটতে আটকে যে একটা রুমের সামনে। দরজাটা বেশ খানিকটা ভিড়ানো। আরোহী খানিকটা উকি দিল দেখার জন্য। হঠাৎই ভেতর থেকে কোনো পরিচিত কণ্ঠ ভেসে আসলো আরোহীর কানে। কোনো অবিবাহিত ছেলের রুমে উকিঝুঁকি মারা নিশ্চয়ই কোনো ভালো মেয়ের গুণের মধ্যে পড়ে না। তার উপর আমি একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট। একজন ডাক্তারের রুমে উকিঝুঁকি দেওয়া কি ঠিক, মিস আরোহী চৌধুরী? ফট করে আরোহী সোজা হয়ে দাঁড়ালো। তার দেখা অনুযায়ী তো ভেতর কাউকেই দেখতে পেল না। তাহলে ধাক্কা দিল দরজায়। দরজা খুলে রুমে প্রবেশ করতেই তার চোখে দৃশ্যমান হলো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা আরুষের দিকে।
একটা অবিবাহিত ছেলের রুমে বিনা অনুমতিতে প্রবেশ কি ঠিক মিস আরোহী? আরুষ চোখ বন্ধ করে কথাগুলো বলল। আরোহী ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আরোহী চৌধুরী কখনো ঠিক বেঠিকের ধার ধারে না ডক্টর আরুষ। অনেক বেলা হয়েছে, ঘুম থেকে উঠুন। একজন ডক্টর হিসেবে নিশ্চয়ই রোগীকে বেলা 12টা পর্যন্ত ঘুমোতে বলবেন না। ডক্টরই যখন 12টা পর্যন্ত ঘুমায়, সেখানে তার রোগীরা কি করবে? অন্যকে ভালো মন্দ আর ঠিক বেঠিকের হিসেবটা না হয় বুঝিয়ে আগে নিজে বুঝেন, কাজে আসবে সেটা। বলে আরোহী গটগট করে রুম থেকে বের হয়ে গেল। আরোহী যেতেই আরুষ ফট করে উঠে বসলো, কপাল কুঁচকে ভাবতে লাগলো সে কখন বেলা 12টা পর্যন্ত ঘুমায়। আরোহী তো হুদায় কতগুলো কথা শোনায় গেল, আজ না হয় একটু দেরি হয়েছে। আরুষের চোখ দেয়াল ঘরের দিকে যেতেই সে ভুরু কুঁচকে তাকালো। সবে তো 6টা, তাহলে দেরি কিভাবে? আজ না হয় আরোহী আগে উঠেছে, তাই বলে এক বস্তা জ্ঞান দিয়ে গেল। বিরক্তি দিতে কপাল কুচকালো সে। ঘড়ির কাঁটা তখন 8টায় কাঁটায় গিয়ে টিকটিক করে জানান দিচ্ছে। সবই তখন খাবার টেবিলে, একমাত্র আরোহী ছাড়া। আরোহী সোফার এক কর্নারে বসে মোবাইল দেখছে। অনেক সাদাসাদির পরও সবে ব্যর্থ হয়েছে ওকে খাওয়াতে। একবার যখন না করেছে, তার মানে কেয়ামত হয়ে গেল সে এই মুহূর্তে খাবে না। হঠাৎ নিজের সামনে খাবারের অস্তিত্ব টেপে চোখ তুলে তাকালো আরোহী। খাবার হাতে আরুষ দাঁড়িয়ে আছে। আরোহী ভুরু কুচকালো। এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? হাঁ কর। আরোহী ঘাড় ঘুরিয়ে টেবিলে তাকালো। সবার এক্সপ্রেশন দেখে বেচারি পেট ফেটে হাসি আসছে, কিন্তু এই মুহূর্তে হাসি দেওয়া মানে অসম্ভব কিছু ঘটে যাওয়া। তাই হাসিটাই গিলে আশেপাশে তাকালো। সবাই তার দিকে তাকিয়ে আছে, শুধু তাকিয়ে আছে বলে ভুল হবে। চোখ দুটো রসগোল্লা বানিয়ে তাকিয়ে আছে, শুধুমাত্র তার মা ছাড়া। এসব কাজে আয়তের ইন্টারেস্ট বরাবরই ছিল না। রুষা মাত্রই ঘুম থেকে উঠে টলতে টলতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। খাবার টেবিলের সবাইকে খাবার রেখে কোথাও তাকিয়ে থাকতে দেখে সেও তাকালো। বেচারি পায় না চোখগুলো খুলে বের হয়ে আসে। আরোহী পুনরায় আরুষের দিকে তাকালো, মুচকি এসে বলল, নো নিড মিস্টার খান। আরোহী নিজের কাজ নিজেই করতে পারে। সে নিজের কাজ করা শিখেছে, এখন আর কারো হেল্পের কোনো প্রয়োজন পড়ে না। আরুষের মনটা খারাপ হয়ে গেল। পরবর্তীতে আরোহীর অভিমান বুঝতে পেরে আরোহীর পাশে ধপ করে বসে বলল, সেটা তো জানি, তুই বেশ বড় হয়ে গেছিস, অনেক অভিমান করতেও শিখেছিস, মুখের উপর ঠাসঠুস কথা বলতেও শিখেছিস, কিন্তু আমার কাছে তুই সবসময়ই সেই ছোট্ট আরোই থাকবি। আরোহী কপাল কুচকে বোঝার চেষ্টা করছে আসলে আরুষের মতলবটা কি। আরুষ খানিকটা চেপে বসলো আরোহীর দিকে। তা দেখে আরোহীও খানিকটা সরে বসলো। আরুষ আর একটু চাপতেই আরোহী রাগের দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? আরোহী কথা শেষ করার আগেই আরোহীর মুখে খাবার ঢুকিয়ে দিল। আরোহী খাবার মুখে নিয়ে বিস্ফোরিত চোখে আরুষের দিকে তাকালো। আরুষ ইনোসেন্ট ফেস করে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? তোর কি মনে হয় আমি তোকে ভয় পাই? আমি কিন্তু মোটেও তোকে ভয় পাই না। আর খাবার সময় কথা বলা ঠিক না, তাই কথা না বলে চুপচাপ চিবা। আরোহী রাগী দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে সবার দিকে তাকালো। সবাই মুখ টিপে হাসছে। আরোহী উঠতে নিবে অমনি আরুষ আরোহীর হাত চেপে বসিয়ে দিয়ে দাঁতের দাঁত চেপে ফিসফিস করে বলল, এখান থেকে এক পা সামনে আগাবি তো পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দেব। আই থিঙ্ক অ্যাটলিস্ট তুই আমাকে ভালো করেই চিনিস। আরুষ খান এক কথার মানুষ, আমি যেমন ভালো তার চেয়েও বেশি খারাপ। আরোহী নাক ফুলিয়ে বসে রইল। কেন জানি এই মানুষটার কথা অমান্য করতে পারে না, তবে আকাশসম অভিমান আর রাগ এখনো জমা আছে এই মানুষটার প্রতি। আরোহী চুপ করে বসে রইল। বিয়ে বাড়ি, চারপাশে মানুষজন গিজগিজ করছে, তার উপর খানবাড়ির বিয়ে বলে কথা। আয়োজনের তো কোনো কমতি নেই। মানুষের কোলাহল আরোহীর বরাবরই অসহ্য লাগে। আরোহী যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করে। নিজের জন্য বরাদ্দ করা রুমে দরজা লাগিয়ে সে বসে আছে। আপাতত বাহিরে যাওয়ার ইচ্ছে বা আগ্রহ তা নেই, কিন্তু বেলা তো আর বসে থাকবে না। দুপুর হয়ে এসেছে, হয়তো ঘন্টা খানেকের মাঝেই বরযাত্রী চলে আসবে, অথচ সে এখনো রেডি হয়নি। আরোহী দোটানায় আছে, সে কি শাড়ি পরবে নাকি ফর্মাল ড্রেস আপ পরবে। এত মানুষের ভিড়ে এমনিতেই তো শাড়িতে অভ্যাস নেই তার উপর
এত এত মানুষ। সাদা রঙের শাড়িটা কাবার থেকে বের করেও আবার রেখে দিয়ে সাদা রঙের লং শার্ট আর কালো প্যান্ট বের করলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেই সেই শার্ট আর প্যান্ট পরে নিল। চুলগুলো মাঝ বরাবর সিঁথি করে পেছনে খোপা করে, মুখে মাস্ক লাগানো। নিজের ব্যাগটা গুছিয়ে রাখলো যেন বিয়ের কার্যক্রম শেষ হতেই সে তার গন্তব্যে চলে যেতে পারে। শুধুমাত্র রৌদুষীকে দেওয়া কথার জন্য সে সবকিছু দেখেও চুপ করে আছে, নয়তো এত ভালো সে কখনো কোনো কালই ছিল না। আরোহী বিছানার উপর বসে চিন্তা করতে লাগলো সেই দিন রাতের কথাগুলো, যেদিন আরোহী খান মেনশনে এসেছিল। আরু শোন, আমার একটা কথা রাখবি? আরোহী বিছানায় বসে ভরু কুচকে তাকালো রৌদুষীর দিকে। বলো। প্রমিস কর রাখবি? ঠিক আছে, রাখবো। বলো এবার। রৌদুষী জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে লাগলো, দেখ আরু, আমি জানি তোর সবার উপরই রাগ, এমনকি আমার উপরেও, কিন্তু এই দুটো জিনিস প্লিজ তুই মানিয়ে চলিস। যে যা বলে মেনে নিস। আমি চাই না কোনো অশান্তি হোক বাড়িতে। জানি আমি তুই আরুষ ভাইয়ার উপর ভীষণ নারাজ, তবে এই 2 দিন একটু ভালো বিহেভ করিস ভাইয়ের সাথে। এটা তোর কাছে আবদার বা অনুরোধ, যা বলিস না সেটাই। তুমি কি বলতে চাচ্ছ? আমি অশান্তি করি? না, তবে এটা তুইও জানিস তুই খুব বদরাগী আর বদমেজাজি। প্লিজ ফোন একটু সামলে নিস। আরোহীর ইচ্ছে না থাকা সত্ত্বেও মেনে নিয়েছিল রৌদুষীর কথা, অমান্য করেনি কারোর কিছু। গতরাতে আরুষ যখন তার রুমে এসেছিল তখন সে জেগেছিল, কিন্তু কোনো কথা বলেনি, কারণ সে জানি আরুষ বুঝুক সে জেগে আছে। আরুষ যদি বুঝতে পারতো সে জেগে আছে তাহলে তার এক্সপেকশন বেড়ে যেত, কিন্তু এখন আরুষ জানে না যে আরোহী তখন জেগেছিল, তাই সে আরোহীর সেন্সে থাকা অবস্থায় কাছে আসার চেষ্টা বা সাহস কোনোটাই করবে না, না হলে কখনোই আরুষকে তার ধারে কাছে আসার চান্স দিত না। আর সকালের ব্যাপারটাও ঠিক একই কারণে আরোহী চায়নি সকাল সকাল কারোর মুড খারাপ হোক। সে বলে অনেক কথাই বলতে পারতো, কিন্তু সে বলেনি, কারণ সেই মুহূর্তে তার কথাগুলো কারোরই ভালো লাগতো না। আরোহী চায়নি বিয়ে বাড়িতে কারোর মুড খারাপ করতে, তাই সে মেনে নিয়েছিল আরুষের কথা। তবে এটাই ফার্স্ট এবং লাস্ট। আরোহী বিয়ের পর্ব শেষ করে পাড়ি জমাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সকালেই সে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, যেটার সূত্রপাত চট্টগ্রাম বন্দরের কাছাকাছি। তাই আজ রাতে তাকে চট্টগ্রাম পৌঁছাতে হবে। তার হাতে মাত্র 2 মাস সময় আছে, তার মধ্যেই সকল কালপিটকে বের করতে হবে, তবে তার প্রমোশন কনফার্ম। এমনিতে তার পিছনে কত শত্রু আর সমালোচনা করার মানুষের অভাব নেই, তার উপর আজ পর্যন্ত সে কোনো কাজই ব্যর্থ হয়নি। আরোহীর কনফিডেন্ট লেভেল ভীষণ হাই, নিজের উপর প্রবল বিশ্বাস। সে যেই কাজে হাত দেয় সেখানে সে সফল হবে। আরোহী জানালার পাশে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। হঠাৎই বাইরে থেকে শোরগোল শোনা যাচ্ছে, সবার মুখে একটি কথাই, বর এসেছে, বর এসেছে। আরোহী দরজা খুলে বের হলো। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে চোখ তুলে সামনে তাকাতেই দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। সবার মাঝে নিজেকে এলিয়েন মনে হচ্ছে তার। কোথা থেকে রুষা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দি ভাই। আরোহী রুষার দিকে তাকিয়ে পকেটে ফোন ঢুকাতে ঢুকাতে বলল, কি সমস্যা? এত দৌড়াচ্ছিস কেন রুষা? কুকুর তাড়া করেছে? রুষা ঢুক গিলে বলল, আরে না, কুকুরে আমাকে তাড়া করে না, উল্টে আমি কুকুরে তাড়া করি। বলে রুষা শব্দ করে হেসে দিল। আরোহী দীর্ঘশ্বাস ফেল। সে তো ভুলে গিয়েছিল তার বোন তো আর পৃথিবীর প্রাণী না, সে তো ভিন গ্রহের এলিয়েন। নয়তো এত লাফালফি মানুষ করে? এক দণ্ড কোথাও বসার সুযোগ বা সময় কোনোটাই তার কাছে নেই। সে যাই হোক, তুমি এই ড্রেস পরেছো কেন? তোমার শাড়ি কই? আরোহী বাহিরে যেতে যেতে বলল, অ্যাজ মাই উইশ। রুষা আরোহীর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বলল, ঠিক আছে, তুমি শাড়ি পরো বা শার্ট, দুটোতেই তোমাকে ঝাক্কাস লাগে দি ভাই, একেবারে হলিউডের খলনায়িকা। আরোহী থেমে গেল। হঠাৎ থামতেই রুষা হকচকিয়ে উঠে আরোহীর পিঠে গিয়ে ধাক্কা খেলো, কারণ এতক্ষণ সে আরোহীর পিছনে পিছনে তাকে ফলো করে আসছিল, কিন্তু হঠাৎ থেমে যাওয়ায় সে ব্যালেন্স রাখতে পারেনি। আরোহী পিছনে ঘুরে রুষার দিকে তাকিয়ে বলল, আমাকে দেখতে খলনায়িকা, আই মিন ভিলেন মনে হয়? আরোহীর কথায় রুষা দাঁত গিলিয়ে হেসে বলল, তুমি দেখো না দি ভাই, প্রতিটি মুভিতে নায়িকা থেকে খলনায়িকায় বা ভিলেন বেশি কিউট আর সুন্দর থাকে। আমি তো প্রতিবারই নায়ক রেখে ভিলেনের উপর ক্রাশ খাই। আরোহী সামনে ঘুরে মুচকি হাসলো, বিড়বিড় করে বলল,
আসলেই আমার গল্পে আমিই ভিলেন। আরোহী বাইরে এসে বাগানের একটা কর্নারে ফাঁকা জায়গায় বসে বিভিন্ন তথ্য দেখছে চট্টগ্রাম শহরের। আরোহী সবসময় যেখানে যাবে সে বিষয়ে আগে সে ঘাটাঘাটি করে জেনে নেয়, যেন গিয়ে কোনো প্রবলেমে না পড়তে হয়। হাই, আমি তিহান। নিজের সামনে কারোর হাতের অস্তিত্ব পেয়ে চোখ তুলে তাকালো আরোহী। অপরিচিত কোনো ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকালো। ছেলেটি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালো, কিন্তু আরোহীর মাঝে হাত মিলানোর কোনো আগ্রহ দেখা গেল না। আরোহী পুনরায় মোবাইল দেখাতে ব্যস্ত হয়ে পড়ল। তিয়ান বেশ হকচকিয়ে গেল। এই প্রথম কোনো মেয়ে তাকে ইগনোর করলো। ব্যাপারটা তার কাছে বিরক্ত হবার বদলে বেশ ইন্টারেস্টিং মনে হলো। সে নিজের হাত গুটিয়ে না নিয়ে উল্টো আরেকটু সামনে এগিয়ে গিয়ে পড়ল। হ্যালো, আমি তিহান রেহমান। আপনার নামটা কি জানতে পারি? আরোহী এবারও হাত মেলানোর কোনো আগ্রহ দেখালো না। তিয়ান নিজের হাতটা সরিয়ে সেখান থেকে চলে গেল। আরোহী তিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আবার পুনরায় মোবাইল দেখাই মনোযোগ দিল, যেন এই মুহূর্তে মোবাইল দেখা থেকে ইম্পর্টেন্ট আর কিছুই নেই। হঠাৎ নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে পাশে তাকালো আরোহী। তখনকার সেই ছেলেকে নিজের দিকে গালে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে অবাক হবার রিহান বেশ খানিকটা হকচকিয়ে উঠল। সোজা হয়ে বসলো আরোহীর সামনে। আরোহী চোখ দুটো ছোট ছোট করে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? আরে রে আব্বাস তুক্কু। আরে বাস, তুমি তো দেখি কথা বলতে পারো। বাহ বাহ, কণ্ঠ দাও ধাক্কাস, একেবারে কুকিল কণ্ঠী। আরোহী বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করলো তিহানের দিকে। ছেলেটা বেশি কথা বলে, আর যত সব ফালতু কথা, যা আরোহীর মোটো পছন্দ না। কি সমস্যা আপনার? একে তো আমাকে চেনেন না, তার উপর তুমি তুমি সম্বোধন করছেন, আর গায়ে পড়ে কথা বলতে আসছেন। সমস্যাটা কি আপনার? তিহান চট করে চেয়ারটাকে আরোহীর কাছে এনে সোজা হয়ে বসলো। আমার তো কোনো সমস্যা নেই, আমি তো জাস্ট পরিচিত হতে এলাম। আমি পাত্র সাহিদ রহমানের ছোট ভাই তিহান রহমান। আপাতত বাবার ব্যবসা দেখছি, তবে ভবিষ্যৎ নিয়ে অন্য প্ল্যান। আরোহী ভুরু কুঁচকাল। আপনার কাছে কি আমি এইসব জিজ্ঞেস করেছি? এত কথা কেন বলেন? অদ্ভুত। বলে আরোহী কটকট পায়ে চলে এলো স্টেজের দিকে। আর একটু ওখানে থাকলে ছেলেটা না কথা বলতে বলতে ওর মাথাটা না গরম করে দেয়। এমনিতেই রেগে আছে, তার উপর ওই ভাঙ্গা রেডিওর বক বক কখন জানি খুশি দিয়ে নাকি ফাটাই ফেলে, তার কোনো ঠিকানা নেই। আসছে ভাব জমাতে, তাও আরোহী চৌধুরীর সাথে। আরোহীর বরাবরই রাগের মাত্রাটা বেশি, হুট করে রেগে যায়, তবে চরম বিপদে তার মাথা বরাবরই শান্ত থাকে। তা ঠিক আশ্চর্যের বিষয়। আরোহী চলে যাওয়ার দিকে তাকিয়ে তিয়ান হাসছে। মেয়েটাকে তার বেশ লাগছে। মেয়েটাকে জ্বালাতে কেন জানি তার মজা লাগছে। এত মেয়ে তার পিছনে পড়ে আছে, অথচ এসবে তার কোনো ইন্টারেস্টই নেই। আর এই মেয়েটাকে কেমন জানি সবচেয়ে আলাদা লাগলো। তিয়ান তাকে চেনে না, কখনো দেখেওনি, ইনফ্যাক্ট নামটাও জানে না। এই এক মুহূর্তে মেয়েটার মাই পড়ে গেছে। আনমনি তিহানের মুখ থেকে বের হয়ে আসলো, মায়াবতী। তিহান হাসলো। দূর থেকে হঠাৎই আরুষের নজরে এলো আরোহী আর তিহান এর উপস্থিতি। দূর থেকে তাদের বেশ কাছাকাছি মনে হচ্ছিল। রাগ হচ্ছে তার, ভীষণভাবে রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তার তো অধিকারই নেই আরোহীর উপর নিজের অধিকার ফলানোর। সেই অধিকার আরোহী তাকে দেয়নি। আপাতত নিজের রাগ নিজের মধ্যে সংযত করতে হলো। বিয়ের কার্যক্রম শেষ, কখন কোণে বিদায় হয়ে গেছে। আরোহীর কোনো অনুভূতি হচ্ছে না। আরোহী তো দীর্ঘ সময় পরিবারের সাথে ছিল না, তাই আজ আর আবেগটা কাজ করছে না। আরোহী হাসলো। আবেগটা আজকাল তার কাছেই আসে না। তার মতে আবেগ দূর থেকেই সুন্দর। আবেগ কাছে আসলে কষ্ট বাড়ে,
আবেগ দিয়ে দুনিয়া চলে না। আরোহী উঠে দাঁড়ালো। আপাতত এখানে তার কোনো কাজ নেই। এক পলক আকাশের দিকে তাকালো। সূর্যাস্ত হয়ে গেছে, চারপাশে অন্ধকার নেমে এসেছে। উঠে দাঁড়ালো সে। পকেট থেকে ফোন বের করে সুলতানকে কল করলো। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম সুলতান, আমার গাড়িটা রেডি করো, আমি এক্ষুনি বের হব। ঠিক আছে ম্যাম, আমি খান মেনশনের সামনেই গাড়ি নিয়ে ওয়েট করছি। হুম। আরোহী পুনরায় আকাশের দিকে তাকালো। এই মায়াবতী, আরোহী চোখ নামিয়ে পাশে তাকালো। দেখে তিয়ান ঠিক তার মতো করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে কি দেখো মায়াবতী? আমি তো দেখার মতো কিছুই পাচ্ছি না। আরোহী ভোর কুচকে তাকালো তার দিকে। ফার্স্ট অফ অল, আমি মায়াবতী নই, আমার একটা নির্দিষ্ট নাম আছে, আরোহী, আরোহী চৌধুরী। সেকেন্ড, সবাই সবকিছু দেখতে পায় না, আর নিজের চরকায় তেল দেন মিস্টার রহমান। আর যেন আমার আশেপাশে আমি আপনাকে না দেখি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলে আরোহী হাঁটতে হাঁটতে বাসার ভিতর গেল। সিঁড়ি বেয়ে নিচের রুমে গিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতে চোখ পড়ল লেটেস্ট মডেলের রিভলভার, সাথে দুটো কাগজ। আরোহী চোখ বড় বড় করে রিভলভারটা হাতে নিল। বেশ সুন্দর দেখতে রিভলভারটা, খুব সুন্দর করে গোল্ডেন ডিজাইন করা, সাথে দুটো কাগজ। কাগজ দুটো হাতে নিল। একটা রিভলভারের লাইসেন্সের কাগজ, আরেকটা হাতে লেখা কিছু। লেখাগুলো চিনতে অসুবিধা হয়নি আরোহীর। আরোহী ভুল কুচকে কাগজটা খুলে পড়তে লাগলো। মায়ের ওপর অভিমান করেছো ভালো কথা, নিজের সাথে অনিয়ম করছো কেন? এমন করে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে। সময় মতো খাওয়া দাওয়া করো না। গোসল করার ক্ষেত্রে যত অলসতা তোমার। আজকাল বেশ অলস হয়ে যাচ্ছ তুমি রুহি। এমন চলতে থাকলে একদম কান ধরে বাসায় নিয়ে আসবো। তুমি কি ভেবেছো দূরে ছিলে বলে তোমার খোঁজ রাখিনি? তোমার প্রতিটা সেকেন্ডের হিসাব আমার কাছে আছে। যেই কাজে এসেছো মন দিয়ে সেই কাজ করো। আর এই রিভলভারটা তোমার জন্য লাইসেন্স করা আছে, কাজে লাগবে। সাবধানে যাবে, আর নিজে ড্রাইভ করবে না। খুব বাজে ড্রাইভ করো তুমি। এত তাড়াহুড়ো করার দরকার নেই। আর দরকার পড়লে সংকোচ করবে না, সাথে সাথে ফোন করবে আমাকে। আমি তোমার মা, তুমি আমার মা নও। তুমি আমার পেট থেকে হয়েছ, আমি নই। তাই এসব ক্ষেত্রে তোমার থেকে আমার অভিজ্ঞতা বেশি। সাবধানে থাকবে। আরোহী হাসলো। তার মা খুব বেশি অন্যরকম, একদম ইউনিক। না চাইতেও বুঝে যায় সবকিছু। তাই তো আরোহী তার মাকে এত ভালোবাসে। তার মা সবার মতো আরোহী বা আরও ডাকে না, আর তাকে রুহি ডাকে। নামটা তার পছন্দ, তবে শুধুমাত্র তার মায়ের মুখেই। আরোহী কাগজটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে রিভলভারটা কোমরে গুজে বেরিয়ে গেল। আরোহী নিচে নেমে বেরিয়ে এলো বাড়ির বাইরে। মেন গেট দিয়ে বের হবার সময় একবার পিছনে তাকালো, দেখে তার মা বারান্দায় দাঁড়িয়ে আছে। আরোহী মাস্কের আড়ালেই হাসলো। গেটের বাইরে সুলতান দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সুলতান। ম্যাম, ড্রাইভ কি আপনি করবেন? না, আজ তুমি ড্রাইভ করবে, এবং সাবধানে। ঠিক আছে ম্যাম। আরোহী পিছনে উঠে বসলো। সুলতান গাড়িতে উঠে স্টার্ট দিল। চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে গেছে। সুলতান আগে থেকেই রিসোর্ট বুক করে রেখেছিল, তাই বেশি একটা সমস্যা হয়নি। আরোহীকে আরোহীর রুম দেখিয়ে দিয়ে সুলতান নিজের রুমে যেতে নিবে, হঠাৎ আরোহী পিছন থেকে ডেকে উঠল। সুলতান। সুলতান পিছনে তাকিয়ে বলল, কিছু বলবেন ম্যাম? কাল সকালে বন্দরে যাব, রেডি থেকো। কয়টায় ম্যাম? 7টায়। আচ্ছা। আর শোনো, আমার পরিচয় যেন কেউ না জানে, সাবধান। ঠিক আছে ম্যাম। আরোহী রুমে ঢুকে দরজা লাগিয়ে ব্যাগপত্র রেখে পকেটে হাত দিয়ে মোবাইল বের করে কারোর নাম্বারে টেক্সট করে বলল, আমি এসে পৌঁছেছি, চিন্তা করার কোনো কারণ নেই। এটুকু লিখে সেন্ড করার মিনিট 2 মাঝেই রিপ্লাই এলো, আমি কারোর জন্য চিন্তা করি না। আরোহী হাসলো। সে জানতো তার মা জেগে থাকবে, তাই সে টেক্সট করেছিল। মোবাইলটা বিছানায় ফেলে রিভলভার ড্রেসিং টেবিলের উপর রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। গোসল সেরে বিছানায় শোয়া মাত্রই সারা রাতের ঘুম এসে ধরা দিল তার চোখের পাতায়। সকাল 6:45। আরোহীর ঘুম ভেঙে গেল। আরোহীর একটা অভ্যেস, তার সচরাচর অ্যালার্মের প্রয়োজন হয় না। অ্যালার্ম বাজার আগেই প্রায় তার ঘুম ভেঙে যায়। উঠে বসলো সে। মোবাইল বের করে সুলতানকে কল করলো। রিং বাজার সাথে সাথেই সুলতান পিক করে বলল, গুড মর্নিং ম্যাম, আমার প্রায় শেষ, এখনই বের হচ্ছি।
আরোহী হাসলো। এর জন্যই সুলতানকে তার ভালো লাগে। ভীষণ সময় সচেতন সে। ধীরে ধীরে করো সুলতান, তোমার শেষ হলে নিচে গিয়ে দাঁড়াও, আমি 10 মিনিটে আসছি। আরোহী ফোন রেখে ফ্রেশ হয়ে কালো লং শার্ট আর কালো প্যান্ট পরে চুলগুলো ছুটি করে মুখে কালো মাস্ক পরলো। রিভলভারটা কোমরে গুজে কালো রঙের শু পরে বেরিয়ে গেল। আপাতত আরোহী আর সুলতান দাঁড়িয়ে আছে বন্দর থেকে কিছুটা দূরে সমুদ্রের কাছে। এখান দিয়ে আসেই তো ফেন্সিডিল, তুমি শিওর তো? সুলতান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি যতটুকু তথ্য পেয়েছি এখান দিয়েই কাজটা করা হয়। ফেন্সিডিল দিয়ে ঠিক কিভাবে মাদক বানিয়ে ইউজ করে বলো তো? ম্যাম, ফেন্সি আসলে একটা খুব ভালো ওষুধ ছিল। এটা মূলত সর্দি কাশির জন্য ইউজ করা হতো, খুব ভালো কাজ করত। ইনফ্যাক্ট 10 দিন সেবন করলে রোগ পুরোপুরি ভালো হয়ে যেত। কিন্তু আমরা তো বাঙালি, সব কিছুর নেগেটিভ সাইডটাই ইউজ করতে পছন্দ করি। ফেন্সির মধ্যে একটা বা দুটো ঘুমের ওষুধ মিশিয়ে মাদক বানিয়ে ফেলি, হ্যাঁ সেটা সেবন করি। ঘুমের ঔষধ? ঘুমের ওষুধ খেলে তো ঘুমিয়েই যাব, সেটা মাদক হলো কি করে? আসলে ম্যাম, ফেন্সি এমন একটা ওষুধ যেটা কেউ যদি একবার এক বোতল খেয়ে ফেলে তাহলে তার ঘুম চলে আসবে। মূলত ঘুমের ওষুধ হিসাবে কাজ করে এটা। সারাদিন ঘুমালেও টের পাবে না কেউ। আর সেখানে যদি ঘুমের ওষুধ মিশিয়ে দিই তাহলে আর ঘুম হবে না, রিয়েকশনে মাদক হয়ে যাবে। আরোহী দীর্ঘশ্বাস ফেলে হাসলো। বাহ, এইসব ব্যাপারে বেশ ধারণা আছে তো তোমার। সুলতান মাথা চুলকে হাসলো। আসলে ম্যাম, যেই কাজ করি সব বিষয়ে ঘাটাঘাটি করতে হয়। আরোহী হাসলো, তবে কিছু বলল না। সমুদ্রের দিকে তাকিয়ে ভাবলো ঠিক কোনভাবে আগাবে সে। আমরা ঠিক কোন দিক দিয়ে আগাবো ম্যাম, কিছু ভেবেছেন? লাচ্ছির স্টোরটা মুখ থেকে নামিয়ে কিছু একটা ভাবলো আরোহী। আপাতত সুলতান আর আরোহী সমুদ্রের কাছে একটা ক্যাফেতে বসে আছে। বুঝলে সুলতান, আমার কি মনে হয় জানো? সুলতান আরোহীর দিকে নজর ঘোরালো, প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো তার দিকে। এখানে যারা কাজ করে তারা মূলত শুধুমাত্র পেটের দায়ে কাজ করে, মেইন কালপ্রিটরা সামনে থাকে না। তাই আমাদের এমন কিছু করতে হবে যেন তারা সামনে আসে, আর আমাদেরও ওদের চিনতে সুবিধা হয়। সুলতান ভুরু কুচকালো। কিন্তু ম্যাম, করবেনটা কি? আপনার কি কোনো পরিকল্পনা আছে? আরোহী গ্লাসের লাচ্ছি পুরোটা শেষ করে গ্লাসটা এক সাইডে রাখলো। সুলতানের দিকে তাকিয়ে বলল, আমার কথাটা শোনো এবং তোমার মতামত দাও, ঠিক কিভাবে শুরু করব। কিছুটা থেমে, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ওষুধগুলো ঠিক কোথা দিয়ে আসে, এগুলো কারা চেক করে, কাদের সাথে এদের সংযোগ আছে। তারপর হচ্ছে এখানে আসার পর এগুলো কারা রিসিভ করে, এরা কি সব জেনে শুনে রিসিভ করে নাকি না জেনে। তারপর এদের থেকে কৌশলে জানতে হবে। তারপরেও যদি কাজে না লাগে তাহলে অপশন বি তে যেতে হবে। সুলতান ভুরু কুচকে বলল, অপশন বি, সেটা আবার কি? আরোহী হাসলো। অপশন এ কাজে না লাগলে ব্যাকআপ হিসেবে অপশন বি তে যাব। মানে? অপশন বি হলো আমরা বিদেশি বায়ার সাজবো। বায়ার মানে? কিসের বায়ার সাজানো আর কোন বিষয়ে? আরোহী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সেটা না হয় পরে দেখা যাবে, আগে লোকাল থানায় যেতে হবে। সুলতান ভুরু কুচকে বলল, লোকাল থানায় কেন ম্যাম? আরোহী চোখ ছোট ছোট করে সুলতানের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার সুলতান, আজ কি ঘুম হয়নি, মাথা কাজ করছে না? সুলতান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন ম্যাম আমার ঘুম হয়নি? আরোহী মুচকি হাসলো। আমি তোমাকে আজ থেকে 9 বরং দীর্ঘ অনেক বছর যাবত চিনি সুলতান। তুমি সচরাচর খুব কম প্রশ্ন করো, আমার কথা বলার আগেই সবটা বুঝে যাও। কিন্তু যখনই তোমার ঘুম কম হয় তখনই তুমি একটার পর একটা কোশ্চেন করো। বলতে পারো এটা তোমার অভ্যাস। বলে আরোহী সামনের দিকে হাঁটতে লাগলো। সুলতান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আসলেই তো আজকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, অথচ আরোহী মোটো রাগ হচ্ছে না, উল্টো সুন্দর করে সবগুলোর উত্তর দিচ্ছে। সুলতান হাসলো। আরোহীকে সে তার বোনের মতোই ভাবে এবং ভালোবাসে। আরোহীও তাকে ভীষণ সম্মান করে এবং ভালোবাসে। বলো নানুমা, কেমন আছো সুন্দরী? আরোহী সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছে।
বেশ অনেকদিন পর ফোন করেছে আয়াতের ফুপু মানে জার্মান মার্চান খান। নিজে তো একটা বার ফোন করে না, খোঁজ খবর কিছুই নেয় না, আবার আসছে দরদ দেখাতে। শর্ত? আরোহী হাসলো। আসলেই এখন সময়ই হয় না কাউকে ফোন করার, যদিও এটা শুধুই অজুহাত, ইচ্ছে থাকলে সবই সম্ভব। আহা সুন্দরী, রাগ করছো কেন? আর আমাকে কি তোমার রিপোর্টার মনে হয় যে টাইমে টাইমে খবর নিব? খবর নেওয়ার জন্য তো তোমার বুইড়া জামাই আছেই। এই মেয়ে, আমার জামাইকে একদম বুড়ো বলবি না। ও মা, তোমার জামাই কি তাগড়া যুবক নাকি গো নানুমা? তালু দিয়ে মাথার চুল নাই, টাকলা বেটার বউ এমন ভাবে বলছে যেন ওনার জামাই এখন আরো 10-12টা বিয়ে করতে পারবে। অসভ্য মেয়ে কোথাকার, এক্কেবারে মায়ের মতো নির্লজ্জ হয়েছে। আমি তোর নানু হই, বান্ধবী না। তোমাকে বান্ধবী বানাতে আমার বইই গেছে না? ঢং কত বুড়ির। তা আমার জামাইটা কোথায়? এই মেয়ে, তুই না বললি উনি বুড়ো বেটা, তাহলে আমার জামাইকে জামাই ডাকতে লজ্জা লাগে না? মাই জান, তুমি তো জানো আমার লজ্জা শরম বরাবরই খুবই কম, খুব কম। এসব কথা বলো না তো, লজ্জা লজ্জা লাগে তো। বলে আরোহী হেসে উঠল। নানুমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর যাই হোক, তোর সাথে কথা বলে পারবো না। তোর সব দিকেই নজর আছে রে আরু। আমার ভোলাবেলা সাইকোলজিস্ট বুড়ো জামাইটাকেও ছাড়লি না, বেদ্যপ মেয়ে। ওটা বেদ্যপ না, বেয়াদব হবে গো বুড়ি। এটা বেয়াদব হলেও তুই বেদ্যবি ফাজিল। আরোহী বেশ শব্দ করে হাসলো। তা বুড়ি কিছু খেয়েছো? তুই? হ্যাঁ খেয়েছি। শুনলাম তোর ছোট বাবা নাকি দেশে আসছে। আরোহী ভোর কুচকে বলল, তাই নাকি? জানতাম না তো। রোদসী আপুর বিয়ে গেল, এত করে বললাম, আসলো না। এখন আসুক বাংলাদেশে, এরপর থেকে বের হতেই দিব না। আমার বাবাটা কত ভালো, আর চাচা এত বুড়ো হয়েছে অথচ এখনো বদের হাড্ডি, 3টা ছেলে মেয়ে আছে, অথচ নিজেকে এখনো ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম মনে করে সে। মার্জান খান বেশ শব্দ করেই হাসলো। ঠিক আছে, তোর ছেলে তুই বুঝবি। এখন রাখি রে, তোর নানা মনে হয় চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, স্বামীর সোহাগ খাও গিয়ে। আমার তো পোড়া কপাল, স্বামীও নাই সোহাগও নাই। আরোহীর আফসোসের স্বরে বলা কথার পরিপ্রেক্ষিতে মার্জান খান ধমকে উঠলেন, এই অসভ্য মেয়ে, নির্লজ্জ কোথাকার, তোকে ফোন দেওয়াই আমার ভুল হয়েছে, রাখ ফোন। বলে ফোনের ওপাশ থেকে লাইনটা কেটে গেল। আরোহী এক পলকে ফোনের দিকে তাকিয়ে আকাশের দিকে তাচ্ছিলের হাসলো। দূর থেকে মানুষকে যতটা মজার আর হাসি মনে হয়, ভেতরে মানুষটা ততটাও সুখী নাও হতে পারে। আরোহী হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টো বাজছে। সে কখন সুলতানকে দুপুরের খাবার খাওয়ার জন্য রেস্তোরাঁতে পাঠিয়েছে, এখনো আসছে না। আরোহীর খেতে ইচ্ছে করছিল না। সুলতান বেশ কয়েকবার বলেছে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু আরোহী যায়নি। তার খিদে নেই বলে কাটিয়ে দিয়েছে, তাই সুলতানও বেশি বলেনি। ম্যাম, একটা কথা শুনেছি। আরোহী সুলতানের দিকে ভোর কুচকে তাকালো। আপাতত সুলতান গাড়ি চালাচ্ছে, উদ্দেশ্য লোকাল থানা। কি? ম্যাম, শুনলাম থানায় নাকি নতুন অফিসার এসেছে। ওই যে সর্বোচ্চ পদে আছেন যিনি, 1 বছরের জন্য এসেছে। সবাই নাকি ওনার ভয়ে তষ্ট। তো আমি কি করব? সুলতান খানিকটা ভেবাচাকে খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে এমনি বললাম আর কি। আরোহী কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে তাকালো। গাড়ি এসে থামলো লোকাল থানায়। আরোহী গাড়ি থেকে বের হয়ে গটগট পায়ে এগিয়ে গেল থানার ভেতরে। সুলতান ছুটলো তার পিছনে পিছনে। আরোহী ভেতরে ঢুকতেই সবার নজর ওর উপর পড়ল। পুলিশদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, কি চাই? আরোহী পকেটে হাত দিয়ে নিলিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, গত 5 বছরের সবগুলো ক্রাইম রেকর্ড চেক করতে চাই। আরোহীর এমন কথাই পুলিশ অফিসারটা বেশ চমকে উঠে চোখ বড় বড় করে আরোহীর দিকে তাকালো। কি চান? আরোহী ঘুরে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, কানের ডক্টর দেখান। আপনি বোধহয় শুনতে পাননি আমি কি বলেছি। হেয়ালি করছেন আপনি। আর আপনি কে? আরোহী ভোর কুচকে লোকটার দিকে তাকিয়ে বলল, স্পেশাল ফোর্স অফিসার, তদন্তে এসেছি। আর কিছু? পুলিশ অফিসারটা দ্রুত চেয়ার টেনে দিয়ে বলল, বসুন বসুন ম্যাম, আসলে আপনাকে চিনতে পারিনি। আপনি বসুন, আমি আপনাদের স্যারকে ডেকে দিচ্ছি। আমি কি আপনার স্যারের সাথে দেখা করতে এসেছি? রেকর্ড বুকটা আনুন। সরি ম্যাম, স্যারের অনুমতি ছাড়া কিছু দিতে পারবো না। আপনি বসুন, আমি স্যারকে ডাকছি। বলেই লোকটা চলে গেল। বাহ,
তুমি তো দেখছি আমাকে ফলো করতে করতে থানায় পর্যন্ত চলে এসেছো। স্বল্প পরিচিত কারোর কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো আরোহী। বুড়ো চোরা কুচকে এলো তার মনের মধ্যে একটা প্রশ্নের উদয় হলো। এই পাগল এখানে কি করে? তিহান রহমান? তিহান মাথা নিচু করে হাসলো। আরোহীর সামনে বসতে বসতে বলল, অবাক হয়েছি মায়াবতী, আমি আরো বেশি অবাক হয়েছি তোমাকে দেখে। কাল কি ভাবটাই না ধরলা, যেন আমাকে পাত্তাই দাও না, আর এখন সেই খুঁজে খুঁজে আমার থানায় বের করলে। আহা কি ভালোবাসা, পরাণটা জুড়িয়ে গেল গো। বিরক্তি দিতে আরোহীর কপালে ভাঁজ পড়লো। ছেলেটা এত কথা বলে, কিন্তু আফসোস একটাও যদি কাজের কথা হতো। স্টপ 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 ইট মিস্টার তিহান রহমান। এত বাজে বকেন কি করে আপনি? একটা মানুষ এত কথা কি করে বলতে পারে? উফ, হাউ! মিস আরোহী, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। আমি মোটেও বেশি কথা বলি না, সবাই আমাকে শান্তশিষ্ট বলেই চেনে। অযথা অপবাদ দিবেন না বলে দিলাম। অপমান? যাকগে সেসব কথা। আপনি আগে বলেন, আপনি এখানে কি করেন? এখানে কি কাজ আপনার? তিয়ান খানিকটা নড়ে চড়ে বসলো। ও কি কথা গো মায়াবতী, আমি আমার ডিউটিতে আসবো না? আরোহী ভুরু কুচকে তাকিয়ে বলল, আপনি না বলছিলেন আপনি আপনার বাবার ব্যবসা দেখাশোনা করেন? এখন আবার পুলিশের কাজ আসলো কোথা থেকে? তিয়ান হেসে উত্তর দিল, আরে আমি ভাবছিলাম তুমি মনে হয় পুলিশের কথা শুনে আমাকে রিজেক্ট করবে, তাই শুধু বাবার ব্যবসার কথাটা বললাম। তবে মিথ্যা কিন্তু বলিনি, আমি বাবার ব্যবসাও দেখাশোনা করি। মনে মনে বেশ বিরক্ত হলো আরোহী। ঘুরে ঘুরে এইখানে আসতে হলো এই লোকটা। আরোহী দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে আপনার সাথে বকবক করতে আসিনি আমি, একটা কাজে এসেছি। তাড়াতাড়ি কাজটা করতে হবে তো আমায়। তিয়ান এবার বেশ সিরিয়াস হয়ে বসে পড়ল। ঠিক কি কাজে এসেছো? কি সাহায্য করতে পারি তোমাকে? ক্রাইম রেকর্ড বুকটা চেক করব। গত 5 বছরের রেকর্ড বুকটা আমাকে দিন। তিয়ান চমকালো। রেকর্ড বুক? ওটা দিয়ে তুমি কি করবে? আরোহী তাতে দাঁত চেপে বলল, ওটা গিলে পানি চিবিয়ে খাবো। এই তুমি কে বলো তো? কি প্রফেশনে আছো তুমি? তোমাকে তো সাধারণ ওয়ার্কার বলে মনে হচ্ছে না। আরোহী কিছু বলবে তার আগে সুলতান পাশ থেকে বলে উঠল, ম্যামকে আপনি চিনবেন না? উনি বিদেশ থেকে এসেছেন। উনি ওখানকার ফৌজ অফিসার, বাংলাদেশে তদন্তের জন্য এসেছে। এতক্ষণ সুলতান দাঁড়িয়ে দাঁড়িয়ে আরোহী আর তিয়ানের কথা শুনছিল, কিন্তু তিয়ান অযথা প্রশ্ন সুলতানের বিরক্ত লাগছে, তাই আরোহীর তো রাগই উঠেছিল। আরোহীর রাগী মুখ দেখে সুলতান বেশ কয়েকবার ঢুক গিয়ে কোনোভাবে পরিবেশটা নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করেছে, কারণ লোকটা এত পরিমাণ আজারের কথা বলছে। কোন সময় আরোহী উঠে ঘুষিতে নাকমুখ ফাটিয়ে দেয়। সুলতান তো এমনি এমনি আরোহীকে ভয় পায় না। বেচারা এমন পরিস্থিতির শিকার আরো অনেকবার হয়েছে। বক্সিং চ্যাম্পিয়ন তার ম্যাম একবার তো এক লোককে ঘুষিতে নাকের হাড্ডি ফাটিয়ে ফেলেছিল। তার জন্য কত দৌড় দৌড়াতে হয়েছিল তা শুধু সুলতানই জানে। তাই আর একই ঘটনা পুনরাবৃত্তি ঘটার আগেই সে হ্যান্ডেল করতে চাইছে। তিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে সুলতানের দিকে তাকালো। আমি কি তোমাকে প্রশ্ন করছি? যাই হোক, তোমরা বসো, আমি বুকটা নিয়ে আসছি। বলি তিহান হেঁটে নিজের রুমে গেল। প্রায় মিনিট 10 পর দুজন কনস্টেবল হাতে মোটা মোটা 3টে খাতা এনে টেবিলে রাখলো। ম্যাম, এগুলো ক্রাইম রেকর্ড বুক। গত 5 বছরের রেকর্ড এখানে আছে, চেক করে নিতে পারেন। আরোহী উঠে খাতাগুলো উলট পালট করে দেখতে দেখতে বলল, ঠিক আছে, তুমি এবার যেতে পারো, আমি দেখে নিচ্ছি। কনস্টেবল দুজন যান্ত্রিক নিয়মে চলে গেল। এভাবে দেখলে তুমি যেটা খুঁজছো সেটাই পাবে না। আরোহী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বইটা। হঠাৎ পিছন থেকে তিহানের কণ্ঠ শুনতে পেয়ে পিছনে তাকালো সে। বুড়োচোরা কুচকে বলল, পাবো না কেন? বললাম, এ তো মোটা মোটা 2টো বই, তুমি কখন খুঁজে সব? তার চেয়ে বরং আমাকে বলো, আমি বের করে দিচ্ছি। আরোহী ভাবলো কিছুক্ষণ, লোকটা যে পরিমাণ জ্বালায় তার চেয়ে বরং কাজ করুক, অ্যাটলিস্ট শান্তি পাওয়া যাবে। আরোহী মাথা দুলিয়ে সরে গেল। ঠিক আছে, খুঁজে দিন। সমুদ্রের ধারে ড্রাগ পাচার কিংবা এই বিষয়ে যত তদন্ত করা হয়েছে সবগুলোর রেকর্ড চাই আমার। তিয়ান এক পলক আরোহীর দিকে তাকিয়ে 2য় নম্বর বই উলট পালট করে মাঝখান দিয়ে একটা পৃষ্ঠা বের করে আরোহীর দিকে তাকালো।
নাও, এখান থেকে সব ওই সমুদ্রের পাচারের ব্যাপারে আছে। আরোহী ভুরু কুচকে ঘড়ির দিকে তাকালো। লোকটার রেকর্ডটা বের করতে 2 মিনিটও লাগলো না। বোঝা যাচ্ছে এসব নিয়ে বেশ ঘাটাঘাটি করে। আরোহী প্রায় 4 ঘন্টা একটানা কাজ করে মাঝে মাঝে কিছু নোট করে দিল। দেখা শেষে চেয়ারে গা হেলিয়ে দিয়ে ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে প্রায় সন্ধ্যা 6টা। 3টার দিকে তিহান বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, সেটাই খেয়েছে। আপাতত খিদে নেই। আরোহী পাশে তাকিয়ে দেখে সুলতান ঘুমিয়ে ঢুলছে। কোনো তদন্তে নিজের উপরই তো প্রেশার যায়, সাথে সুলতানের উপর তো আরো বেশি যায়। অথচ ছেলেটা কখনো মুখ ফুটে কিছু বলে না, যা বলে তাই করে। কখনো কোনো আবদার নেই তার। অদ্ভুত কিন্তু ভীষণ ভালো। আরোহী উঠে সুলতানের পাশে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, সুলতান, সুলতান। সুলতান পুরো ঘুমে ডুবে আছে। সুলতান ওঠো, যেতে হবে আমাদের। কথাটা বলতেই সুলতান হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে গেল। আরোহী বেশ হাসি পেল সুলতানের কাজে, তবে হাসলো না, ছেলেটা লজ্জে পেয়ে যাবে। চলো সুলতান, আমার কাজ শেষ। এখন রিসোর্টে ফিরবো, তারপর রাতের কাজটা রাতেই করব। আরোহীর কথা শুনে সুলতান মাথা নাড়িয়ে বলল, জি ম্যাম। আরোহীর শরীরটা ম্যাচ ম্যাচ করছে, অস্বস্তি হচ্ছে কেন যেন। মাথাটাও ঝিম ধরে আছে, হয়তো রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এইভাবে পা বাড়ালো দরজার দিকে। হঠাৎ দরজা দিয়ে প্রবেশ করলো তিহান। বেশ পেরেশান দেখা যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ কল আসে। তিহান চলে গিয়েছিল কোথাও, মাত্র এসেছে। বিন্দু বিন্দু ঘাম জমে আছে কপালে। সিল্কি চুলগুলো কিছুটা কপালে ঘামের সাথে সেটে আছে, আর শার্টের ইংটা খুলে গেছে। মুখটা লাল হয়ে আছে, দেখতে পুরোই কিউট বাচ্চা। আরোহীকে দেখে তিহান আহত দৃষ্টিতে তাকালো আরোহীর দিকে। মিনমিন করে বলল, চলে যাচ্ছ? আরোহীর বেশ হাসি পেল তিহানের কথা শুনে। দেখতেও বাচ্চা লাগছে, কথাবার্তাও বাচ্চা মনে হচ্ছে। কেউ দেখলে কখনোই বুঝতে পারবে না এই বাচ্চা ছেলে নাকি পুলিশ অফিসার। আরোহী হাসিটাকে হজম করে বলল, কাজ শেষ। তিহান আফসোসের স্বরে বলল, ইস, কেন যে তখন রেকর্ডগুলো বের করে দিয়েছিলাম, না হলে আরো কিছুক্ষণ থাকতে হতো তোমাকে। আচ্ছা, একটা ধন্যবাদ, আপনি প্রাপ্য আমাকে হেল্প করার জন্য। আজ তাহলে আসি। বলে আরোহী গটগট পায়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে রিসোর্টে এসে নিজের রুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়েই মুখের মাস্কটা খুলে চুলগুলো খোপা করে এসির পাওয়ার বাড়ালো আরোহী। চরমভাবে অস্বস্তি হচ্ছে তার। ঠোঁট মুখ বারবার শুকিয়ে আসছে। গোসল করার শক্তিটুকু যেন লোপ পাচ্ছে তার। চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। হয়তো সুগার ফল করেছে, কিংবা ব্লাড প্রেশার লো হয়ে গেছে, এটাই ধারণা তার। আরোহী ধীরে ধীরে উঠে নিজের ব্যাগ থেকে একটা চকলেট বের করে খেতে লাগলো। এতে প্রেশার আর দৌড়াদৌড়িতে প্রায় তার সুগার ফল করে। আরোহী শার্টের বোতাম উপর থেকে দুটো খোলা রেখে শুয়ে পড়ল। ভালো লাগছে না তার। কেন জানি তার মনে হচ্ছে হয়তো তার হাতে সময় বেশি নেই। তাচ্ছিল্য হাসলো আরোহী। বিধাতা মনে হয় সবার ভাগ্যে সুখ রাখে না, সেই অভাগাদের মধ্যে একজন আরোহী। ভাগ্যে কি আছে জানা নেই, তবে যতদিন দুনিয়ায় আছে ততদিনে নিজের মায়ের জন্য কিছুতে একটা করতে হবে, নয়তো তার বুঝতে বাকি নেই চারপাশে তার মায়ের শত্রুর অভাব নেই। কাছের মানুষজনই শত্রুতা করে। আয়াত বুদ্ধিমতী, তবে আরোহী এতদিন দূরে থেকে বুঝতে পেরেছে। আয়াত নিজেও বেশ নরম মনের। দিন শেষে এটাই যদি কাল হয়ে দাঁড়ায়, তবে কি করবে সে? ভোরের সূর্যের আলো সবচেয়ে বেশি স্নিগ্ধতা ছড়ায় যখন ধীরে ধীরে সূর্যটা উদিত হয়, আর সূর্যের আলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। হালকা শীতল বাতাসটা শরীরে দোলা খেয়ে যায়। তখন পিছনের সকল ক্লান্তি যেন এক নিমেষেই উধাও হয়ে যায়। আরোহীর ঘুম ভেঙে গেছে সেই সূর্য ওঠার আগে, তাই সে ভোরের সৌন্দর্যটা উপভোগ করার জন্যই রিসোর্টের ছাদের এক কোণায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শীতল বাতাসটা যেন শরীরে এসে ধাক্কা লাগছে বারংবার। বেশ কয়েকবার বড় বড় শ্বাস নিয়ে চোখ খুলো, মুচকি হেসে আশপাশটাই তাকালো। একটু ঝুঁকে নিচে তাকিয়ে দেখে রাস্তায় তেমন একটা মানুষের চলাচল নেই। ইস, কত সুন্দর একটা প্রকৃতি তারা মিস করে ফেলে যারা এই ভোরে ঘুমিয়ে থাকে। তবে ভোরের ঘুমটাও যে ফেলে দেওয়ার মতো তাও কিন্তু না। ভোরের সূর্য যেমন সুন্দর, তেমনি ভোরের ঘুমটাও মজার। তবে মজার ব্যাপার হলো, একটা উপভোগ করতে হলে আরেকটা স্যাক্রিফাইস করতে হয়। দুটো সৌন্দর্য একেবারে উপভোগ করা অসম্ভব।
কিছুক্ষণ ওভাবেই থেকে রুমে চলে আসলো। ফ্রেশ হয়ে ফোন হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার থেকে মিসড কলের নোটিফিকেশন। আরোহী ভুরু কুচকে কল করতে গিয়েও থেমে গেল। ভাবলো, যার দরকার সেই তো আবার দিবে, আমার দিয়ে কাজ কি? কথাগুলো চিন্তা করতে করতেই পুনরায় ফোনটা সশব্দে বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আহা, এমন অদ্ভুত শব্দে আরোহী প্রথমে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। পরবর্তীতে মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, কে বলছেন? আহা মায়াবতী, সাত সকালে এমন কর্কশ কণ্ঠে কথা না বললেই নয়। আমার মতো ইনোসেন্ট ভোলা ভালা একটা ছেলে এমন কণ্ঠে ভয় পাবে তো? ধরো যদি তোমার এই কণ্ঠে শুনে আমি হার্ট অ্যাটাক করে ফেলি, তাহলে তোমার কি হবে গো? আরোহী বিরক্ত হলো ভীষণ। এই সাত সকালে মেজাজের 13টা বাজিয়ে দিল এই পাগল। নিজের যন্ত্রণাই বাঁচি না, আবার নতুন পাগলের আমদানি। আরোহী বিরক্তিকর কণ্ঠে বলল, আপনার মাথায় কি ঘিলু নেই? এমন পাগলাটে কথাবার্তা আর এত বেশি কথা বলেন কি করে আপনি আজব? এত সকালে আমাকে ফোন দিয়ে জ্বালানোর মানেটা কি? হ্যাঁ, কাজ কাম নাই আপনার? আর আরেকটা কথা, আমাকে ওই মায়াবতী টায়াবতী বলে ডাকবেন না। আমার সুন্দর শালীন একটা নাম আছে। আমার মা বাবা একটা সুন্দর নাম রেখেছে আমার, আরোহী চৌধুরী। সো কল্ড মি আরোহী। আরেকবার যদি আপনার মুখে এসব আউল ফাউল নাম শুনি তো আমি আপনাকে... আরোহী থামলো। রাগটা বেশি হয়ে গেছে। ইদানিং এমন হয়, হুট করে মাত্রা অতিরিক্ত রাগ উঠে যায়। পরবর্তীতে মাথায় ভীষণ পেন হয়। তাই আরোহী নিজেকেই বোঝায় সে রাখবে না, রাগ কন্ট্রোল করবে, কিন্তু সেটার হয়ে উঠে কয়, যদি বলি তো কি করবে মায়াবতী? বেশ শান্ত কণ্ঠে কথাটা বলে উঠল তিহান। আরোহী নিজের রাগটা কন্ট্রোল করতে করতে দাঁতের দাঁত চেপে বলল, তখন অ্যাকশনটা আরোহীর হবে না, হবে ফোর্স অফিসার আরোহী চৌধুরীর। এমন হাল করব না, মুখ দিয়ে কথাও বের হবে না। 1400 বলে আরোহী ফোনটা কেটে দিল। তিহান ফোনটা হাতে নিয়ে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ফোনটা বুকের উপর রেখে শুয়ে চোখ বন্ধ করে বিবি করে বলতে লাগলো, তোমার এই রাগটাই তো আমার ভালো লাগে মায়াবতী, ভীষণ ভালো লাগে। তোমার রাগী কণ্ঠ, তোমার রেগে তাকানো, রাগে ফোঁস করে আমার দিকে যখন তাকাও, তোমার ওই চোখে আমি যেন একটা দেখতে পাই, যা আমাকে বড্ড আকর্ষণ করে। আমি ফেরাতে পারি না মনকে, সাথে চোখকেও। ছন্নছাড়া লাগে সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে হয়। কেন এমন মনে হয় মায়াবতী? এর নাম আমি কি দেব বলো তো? ভালোবাসা, নাকি এর অন্য কিছু? এর নাম আমি জানি না, জানতেও চাই না। শুধু জানি এই রণচণ্ডীকে আমার চাই। তার চোখের দাবানলে ভীষ্ম হতে চাই, পুড়ে পুড়ে কয়লা হতে চাই, তবুও আমার এই রণচণ্ডীকেই চাই। মহামালী খান আয়াত বলছেন? এক নিজের ডেস্কে বসে ফাইল চেক করছিল। হঠাৎ নিজের ফোনে কল আসায় ফোন হাতে নিল সে। স্ক্রিনে আননোন নাম্বার। পিক করার সাথে সাথেই অপরিচিত কোনো পৌশালী কণ্ঠ শুনতে পেয়ে ভুরু কুচকাল। আমি আয়াত। আপনি কি? লোকটা ফোনের ওপাশ থেকেই হাসলো, যার শব্দ আয়াত শুনলো বেশ ভালো করে। আমি কে সেটা জানা আপনার জন্য খুবই একটা জরুরি বলে আমার মনে হচ্ছে না, তবে আপনাকে সাবধান করতে পড়লাম। আয়াতের কণ্ঠ গম্ভীর। রসিকতা তার মোটেও পছন্দ নয়, তবে লোকটাকে বাজিয়ে দেখার জন্য মুচকি হেসে বলল, ফার্স্ট অফ অল, আপনি নিজের পরিচয় গোপন করেছেন, যা আমার মোটেও সুবিধাজনক লাগছে না। পরিচয় গোপন করে কারা জানেন? কাপুরুষেরা পরিচয় গোপন করে। আই থিঙ্ক আপনি ব্যতিক্রম নয়। সে যাই হোক, আমি কোনো কাপুরুষের কাছ থেকে কোনো প্রকার নিউজ কিংবা নীতিবাক্য শুনতে রাজি নই। অপর পাশে লোকটা ফোঁস করতে করতে বলল, মহামালী খান, আপনি কিন্তু আমায় অপমান করছেন। লোকটার কথা শুনে আয়াত বেশ শব্দ করেই হেসে বলল, আও তাই নাকি? ঠিক আছে, বললাম না কিছু। কিন্তু আপনার মতো আপনার মতো একজন মহৎ হৃদয়ের মানুষ আমাকে কেন ফোন দিয়েছে জানতে পারি? আপনি এখনো আমাকে অপমান করেই যাচ্ছেন মিসেস আয়াত। যাই হোক, যেই জন্য আপনাকে ফোন দেওয়া,
সেটা তো জানতে চাচ্ছি। আপনার মেয়ে আরোহী চৌধুরী, তাই তো? কোনো সন্দেহ আছে? ডিএনএ টেস্ট করে রিপোর্ট দেব? আপনি এমন ঘাড়তেড়া মানুষ কেন? লোকে ঠিকই বলে মহামালিক খাল আয়াত ঘাড়তেড়া মহিলা, আজ নিজেই প্রমাণ পেলাম। তা ভালো। জানা আছে, তারপর বলেন। আপনার মেয়ে আইমিল আরোহী চৌধুরী যে তদন্তে এসেছে সেটা থেকে এক্ষুনি ফিরে আসতে বলেন, নয়তো সেটা আপনার জন্য সুখবর হবে না। আয়াত হাসলো। এতক্ষণ বাচ্চাধন লাইনে এসেছে। আয়াত পরিষ্কার গলায় বলল, প্রথমত, আরোহী আমার সাথে কোনো বোঝাপড়া করেনি। সে কি করে, কোথায় যায় সেটাও আমাকে বলে যায় না। আর দ্বিতীয়ত, অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর অভ্যাস আয়াতের নেই। সো যার কাজ তাকেই দেখে বলেন কিছু করতে পারে কিনা। আই থিঙ্ক লাভ কিছু হবে না, কারণ মেয়েটা তো আমার। তবে মনের সান্ত্বনার জন্য হলেও একটা ট্রাই করে দেখতে পারেন। শুধু শুধু আমার সময়টা নষ্ট করবেন না। আয়াত গলা পরিষ্কার করেই বলল। বলে আয়াত ফোনটা কেটে দিল। আয়াত ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। এমন নয় যে আয়াত জানে না লোকটা কে। সে তো প্রথমে গলার শব্দ আর হাসির আওয়াজ শুনে আন্দাজ করতে পেরেছে লোকটার সম্পর্কে। তাই তো একটু মজা নেওয়ার জন্যই হালকার উপর ঝাপসা অপমান করে দিল। ঘড়ির কাঁটা 10টার ঘরে গিয়ে টিকটিক করে জানান দিচ্ছে এখন সবে 10টা বাজলো। আরোহী ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হচ্ছিল। হঠাৎ দরজায় নক করার শব্দে দরজার দিকে তাকালো সে। দু হাতে চুলগুলো খোপা করে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে সামনে তাকাতেই সুলতানের চেহারা দৃশ্যমান হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সুলতান, কোনো জরুরি কিছু? সুলতান মিহি কণ্ঠে বলল, আসলে ম্যাম, হয়তো আপনার কাছে এত জরুরি না ও মনে হতে পারে, তবে আমার মনে হলো বলাটা দরকার। আরোহী ভুরু কুঁচকে বলল, বলো, কি বলবে? ম্যাম, আসলে আমি একটু আগে জানতে পারলাম আমরা যেই তদন্তের কাজ করেছি সমুদ্রের ওই মাদক ব্যবসায় নিষ্ঠুরভাবে কাজ করেছে সাজিদ খন্দকার, রম্যমা ব্যবসাতা। আরোহী হাসলো। সে তো এটা আগেই বুঝতে পেরেছিল, আজ নিশ্চিত হলো। মুচকি হেসে বলল, এটা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। সুলতান মাথা চুলকে বলল, ম্যাম, আরেকটা কথা। বলো। ম্যাম, সাজিদ খন্দকার বা তার লোকেদের কেউ আয়াত ম্যামের কাছে ফোন করেছিল। আরোহী ভুরু কুঁচকে বলল, কেন? আপনার মাকে ওরা বলেছিল আপনার কেস যেন ওই তদন্তে বাধা দেয়। মা কি বললো? ম্যাম, কৌশলে সেটা ওদের বুঝিয়ে দিতে যে এই ব্যাপারে ম্যাম আপনাকে কিছুই বলেন না, সাহস থাকলে আপনাকে ফোন করে মানা করতে বলে ওদের। আরোহী হাসলো। তার মা এমনই, লুকিয়ে সবসময় প্রোটেক্ট করবে কিন্তু সামনে আসবে না। সারাদিনের ব্যস্ততা শেষে রিসোর্টে ফিরল আরোহী। শরীর যেন আর চলছেই না তার। কোনো রকমে দরজা খুলে ভিতরে ঢুকে হাতে ডিম লাইট জ্বালিয়ে কোনো দিক না তাকে টাওয়াল আর লং টি শার্ট আর ট্রাউজার নিয়ে শাওয়ারে ঢুকলো। শরীর থেকে ঘামে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে, যাতে নিজেরই বিরক্ত লাগছে। প্রায় আধা ঘন্টা যাবৎ শাওয়ার নেওয়ার পরই বের হলো সে। চুল মুছতে মুছতে বের হলো। হঠাৎই আরোহীর মনে হতে লাগলো সে ছাড়া ঘরে আরো কেউ আছে। বডি স্মেল কিংবা পারফিউমের স্মেল, কিন্তু কোনো না কোনো কিছুর স্মেল সে ঠিকই পাচ্ছে। সতর্ক দৃষ্টিতে একবার চারপাশে নজর বোলালো, কিন্তু কাউকেই পেল না। লাইট অন করলো সে, কিন্তু না, রুমের মধ্যে কেউ নেই। কিন্তু স্মেলটা আছে, এবং খুব চেনা স্মেল এটা আরোহীর কাছে। আরোহী বেলকনির দিকে এগুলো। কেন জানি মনে হচ্ছে কেউ থাকলে ওখানেই থাকবে। আরোহী যে ভয় পাচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না, তার সন্দেহ হচ্ছে এত সাহস কোনো শত্রু নেই যে স্বয়ং আরোহী চৌধুরী অনুমতি ছাড়া তার রুমে ঢুকবে। আরোহী বেলকনির দিকে এগুলো। বেলকনির দরজায় দাঁড়িয়ে খেয়াল হলো কেউ একজন বেলকনির একদম কিনারে পকেটে হাত গুজে অপর দিকে ফিরে দাঁড়িয়ে আছে। অবৈ দেখে এটা স্পষ্ট যে এ কোনো ছেলে, আর ছেলেটার অবৈটাও আরোহীর চেনা। আরোহী অবাক হলো বেশ, তবু নিশ্চিত হবার জন্য ডাকলো, কে ওখানে? ছেলেটার একদমই নড়চড় নেই। আরোহী খানিকটা এগিয়ে গেল। কে ওখানে? কথা কেন বলছেন না? ছেলেটা এবার পিছনে ঘুরে তাকালো।
হালকা আলোয় মুখ স্পষ্ট, জল করতে থাকা চোখ দুটো বেশ লাল হয়ে আছে, যা দেখে সচরাচর ভয় পাওয়ারই মতো। চুলগুলো উস্কো খুস্কো, বোঝা যাচ্ছে গত সপ্তাহখানেক ধরে চুলের চিরুনি চালানো হয় না। শার্টের উপরে কিছু বোতাম খোলা, মুখে গাম্ভীর্য ভাব স্পষ্ট। আরোহী চোখ ছোট ছোট করে বিড়বিড় করে বলল, আরুষ ভাই, এই পাগল এইখানে কেন? আর কিভাবে ঢুকলো? চাবি তো ছিল আমার কাছে। কিছু একটা ভেবে, যাগে, এই পাগলের দ্বারা অসম্ভব কিছুই না। কথাগুলো বলেই গলা পরিষ্কার করে এগিয়ে যেতে যেতে বলল, কি ব্যাপার মিস্টার খান, আপনি এখানে কেন? আপনার হসপিটাল রেখে এখানে কি করছেন? তার উপর আবার একজন অবিবাহিত মেয়ের রুমে। এটা কোন ধরনের সভ্যতা? আরুষ এক দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে আছে, কোনো কথা সে বলছে না, যেন কথা বলাটা ভুলেই গেছে এই মুহূর্তের জন্য। কি হলো এমন করে তাকিয়ে আছেন যেন জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখেননি? আপনি একজন শিক্ষিত ডক্টর মানুষ হয়ে আইনের লঙ্ঘন করাটা কি ঠিক করলেন আরুষ খান? বলেন, এটা কোন ধরনের ভদ্রতা? আরুষ মুখ খুলল, আরোহীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে বলল, দেখছি মেয়ে মানুষ তো দেখেছি অনেক, কিন্তু এমন কঠিন ধাতু দিয়ে তৈরি মেয়ে মানুষ দেখিনি কখনো, তাই দেখছি। আরোহী হাসলো, লাফ দিয়ে বেলকনির রেলিং এর উপর চেপে বসে হাত ঝাড়তে ঝাড়তে বলল, ঠিকই বলেছেন, কিন্তু ধাতুটা এত কঠিন ছিল না, আস্তে আস্তে হয়েছে। আরুষ খানিকটা এগিয়ে গেল আরোহীর দিকে, চোখে চোখ রেখে বলল, আরু, ভালোবাসিস আমায়? আরোহী খানিকটা চুপ করে আরুষির দিকে তাকিয়ে হুট করে শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, ভালোবাসা সেটা আবার কি জিনিস? এটা কি খায় না মাথায় দেয়? আরুষ আরো খানিকটা এগিয়ে গেল আরোহীর দিকে, আরোহীর গালে হাত নিবে অমনি আরোহী পিছনে চলে যায়। নো আরুষ খান, কাজটা আপনি করবেন না। আই ডোন্ট লাইক দিস। আরুষ হাত সরিয়ে আনলো, কাতর কণ্ঠে বলল, আরু, ও বল না, ভালোবাসিস আমায়? এত পাথর হোস না পাখি, একটাবার ক্ষমা করে দে না পাখি। আরোহী আবারও হাসলো, যেন কথাগুলো তার কাছে জোকস মনে হচ্ছে। হাসি থামিয়ে বলল, আরোহী চৌধুরী ভালোবাসতে ভুলে গেছে আরুষ খান। একটা সময় ছিল আরোহী চৌধুরী মন প্রাণ দিয়ে একজনকে ভালোবাসতো, কিন্তু সেটা আজ শুধুই অতীত। সে এখন আর কাউকে ভালোবাসে না। আর রইল ক্ষমা, হাসালে নামায়। আরোহীর গুছিয়ে রাখা শব্দ ভান্ডারে ওই একটা শব্দেরই শর্ট, ক্ষমা। ওটা আর অ্যাড করা হচ্ছে না। আরোহী ক্ষমা করতে জানে না মিস্টার খান। জানেন তো আরুষ খান, ছোটবেলায় পড়েছিলাম, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। কথাটা বেশ ভালো লাগতো আমার। ছোটবেলা থেকেই আমি বেশ আদরের ছিলাম, আহ্লাদি ছিলাম বেশ। বাবা তো চাওয়ার আগে সব দিয়ে দিত। আর আম্মু, সে তো সারা দুনিয়ায় কাছে একজন শক্ত মনের মানুষ হলেও আমার কাছে সে আমার মতোই বাচ্চা। আমি জেদ করতাম, আম্মুও জেদ করতো, কিন্তু কি বলেন তো, জেদ করতে করতে একসময় আমি বেশ একরোখা হয়ে গেলাম। আমার মুখ থেকে একবার যা বের হবে, শত কষ্ট হলেও আমি সেটাই করতাম। আমি সেটাই করতাম যেটা আমার পছন্দ। কিছুটা থেমে, আমার এই আদরের মাঝে একটা নাম ছিল বেশ আতঙ্কের, আরুষ খান। গম্ভীর একটা মানুষ, ভয় পেতাম আমি তাকে, অনেক ভয় পেতাম, একদম জবের মতো। তবে যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম, এই ভয়টা কখন যে ভালোবাসায় পরিণত হলো আমি না বুঝতেই পারলাম না। তার গাম্ভীর্যতা, কম কথা বলা, আলাদা অ্যাটিটিউড, সবকিছুই ভালো লাগতো আমার। কি ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি। বলেই হাসলো আরোহী, চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণাও জমলো দারুণ। এই ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভুল করেছি আমি, যার শাস্তি আমি এখনো পেয়ে যাচ্ছি। আরোহী থামলো, এক পলক আরুষির দিকে তাকিয়ে বলল, অপমান করতো আমায় সে, তাই না? জানেন, মেয়েদের ধৈর্য শক্তি প্রখর, তারা খুব সহজেই ভেঙে পড়ে, কিন্তু কোনো বড় বিপদে তারাই কিন্তু সবচেয়ে শক্তিশালী হয়ে থাকে। নারী যেমন চুলের খোপা খুব শক্ত করে বেঁধে রাখতে পারে, তেমনি বাতাসে চুল খুলে দিতেও পারে। এই যে এত অপমান করতো, তারপর বারবার কেন যেতাম বলুন তো তার কাছে? ভালোবাসতাম তো, তাই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ছুটে যেতাম তার কাছে বারবার। জানেন তো, আবেগের বয়সে করা ভুলগুলোর মাসুল আমাদের দীর্ঘ জীবন দিয়ে দিতে হয়। সে দিনের পর দিন অপমান করতো, কত ঘৃণা করতো, কথা শোনাতো আমায়। আমি হাসি মুখে তা মেনে নিতাম।
একসময় আমার ভালোবাসা জেদে পরিণত হলো, তাকে আমার চাই মানে চাই। একরোখা বদমেজাজি ছিলাম তো তাই। আর তার তো আমাকে পছন্দই ছিল না, তার জন্য উচ্ছৃঙ্খল হলাম, সকলের চোখে খারাপ প্রমাণিত হলাম। কিন্তু তাকে তো পেলাম না, কারণ সে আমাকে চাইতো না। যেই মা আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল, সেই মা আমাকে রাগের বশে সেদিন অনেক মেরেছিল। কারণ কি জানেন? কারণ যাকে এত ভালোবেসেছি সেই নাকি আমার এসব পাগলামোর কথা মাকে জানিয়েছে। শুধু তাই নয়, তার কোনো এক বেস্ট ফ্রেন্ডকে নাকি আমি মেরেছি, অথচ সেই মেয়েটাই আমাকে অযথা অপমান করে থাপ্পড় মেরেছিল। সেই কথা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। সেদিন তো আমার কোনো দোষ ছিল না, অথচ শাস্তি পেলাম আমি। সেই দিনের কিছু কিছু কথা আর কিছু ঘটনা আড়ালেই রয়ে গেল, কেউ জানলো না কিছুই। আরোহী আবারও হাসলো। সেদিন জানেন, কেউ আমার সাথে কথা বলেনি, মাও আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আর বাবা তো দেশেই ছিল না, অভিমান হলো খুব। মা তো জানতো সে ছাড়া আমার কোনো বন্ধু নেই। বাড়ির ল্যান্ডলাইন থেকে ছোট বাবাকে কল করলাম, চলে যাবো আমি এখান থেকে, পুরো দেশ ছেড়ে আসবো না আর কখনো। জেদ করেছিলাম সেদিন আমি ছোট বাবার কাছে, যেন এই কথা আমি যাওয়ার আগে কেউ না জানে। ছোট বাবাও মেনে নিয়েছিল আমার কথা। ইমার্জেন্সি ফ্লাইটে ছোট বাবা এসে নিয়ে গিয়েছিল আমায়, তাও জানতো না কেউ। পাড়ি দিলাম ছোট বাবার সাথে অচেনা দেশ, অচেনা শহরের অচেনা মানুষের উদ্দেশ্যে। আরোহী থামলো, আরুষের দিকে তাকালো এক পলক। আরুষ দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তারই দিকে। আপনাকে কেন বলছি বলুন তো এইসব কথা? আরুষ বেশ কিছু বলার আগে আরোহী হেসে পড়ল। আপনার জানা প্রয়োজন মনে করেছি আমি এটা, তাই জানিয়েছি আমি আপনাকে। কারচুপি কোনো কিছুই আমার পছন্দ না, যা হবে সব সরাসরি। আর কেউ আমাকে ভুল বুঝুক সেটা আমি চাই না, তাই আজ সবটা ক্লিয়ার করে দিলাম। আশা করি আর কোনো প্রশ্ন নেই। আরুষ চুপ করে রইল। আরোহীও আর কথা না বাড়িয়ে ঘাড় ঘুরিয়ে এক পলক আকাশের দিকে তাকালো। আকাশে অনেক তারা আছে আজ, কিন্তু চাঁদ নেই, তবুও সুন্দর লাগছে। এখনো কি ভালোবাসিস? আরোহী তাকালো আরুষের দিকে। ধীরে ধীরে বলা কথাটা মনে মনে আবার রিপিট করলো সে। আরোহী হাসলো, উত্তর দিল, সত্যি অর্থে আরোহী চৌধুরী ভালোবাসা এতটাও ঠুনকো নয় যে আজ আছে তো কাল নেই। আমি তাকে আজও ভালোবাসি এবং অনেক ভালোবাসি, কিন্তু ভুলেও ফিরে পেতে চাই না। সেটা তার জন্য মঙ্গলজনক হবে না, কারণ আমার হাতটা পূর্বের মতো কোমল থাকবে না, আর সে পাবেও না। আমি চাই সে নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিক, কোনো প্রকার পিছু টান না রেখে। আমাকে মনে রাখা বা মনে করার কোনো কারণ আমি দেখছি না। আমি ওসব ভুলে যেতে চাই। সমরেশ মজুমদারের বইয়ের একটা উক্তি ছিল, আমরা কাউকে অকারণে মনে রেখে দেই চিরকাল, যাকে হয়তো আমাদের মনে রাখার কোনো কথাই নেই। এই মায়াবতী কি করো? ফোনের ওপাশ থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ঘুমের মধ্যেই ও ভুরু কুঁচকালো আরোহী। কান থেকে ফোন সরিয়ে ছোট ছোট চোখ করে ফোনের দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 3টে বাজতে চলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো তার। এমনিতেই মন মেজাজ ভালো না, তার উপরই এই পাগল কোত্থেকে এসে জুটলো। কিছুক্ষণ আগেই আরুষ তার রুম থেকে বকবক করে গেল। আগে খেয়াল ছিল না, এতদিনে ওনার প্রেম যেন উতলে পড়ছে। মনে হলেই মেজাজ 420 হয়ে যায় আরোহীর। নিজের রাগ কন্ট্রোল করে শুয়ে মাত্রই ঘুমটা চোখে ধরা দিল। তার উপর এত রাতে ফোনের কর্কশ শব্দ আর তিহানের হাও প্যাচাল, মেজাজটা আরো গরম হলো। আরোহী তাতে দাঁত চেপে পড়ল। রেল লাইনের পাশে ঘোড়া ঘাস কাটবি? কাটলে কমলাপুর রেল স্টেশনে চলে আয়। শুধু শুধু আজ এটা ফাও পেঁচাল পারবি না তো, মন মেজাজ ভালো না এমনিতেই। তিয়ান হক চকিয়ে উঠল। আরোহী রেগে যাবে জানে, তবে এতটা রেগে যাবে বুঝতে পারেনি। আহা, রেগে যাচ্ছ কেন মায়াবতী? আরোহী কপাল কুঁচকে দাঁত চেপে পড়ল। তো কি করব, রাগ করাটা কি অস্বাভাবিক? এত রাতে একটা মেয়েকে ফোন দিয়ে ফাও পেঁচাল পারছেন? মিনিমাম কমন সেন্সের তো একটা ব্যাপার আছে নাকি? আরে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আরোহী শোয়া থেকে উঠে বসলো। মানে? আরে, তোমার জন্যই তো রাত জাগা। আরোহী কপাল কুঁচকাল। আমি কি বলছি আপনাকে রাত জাগতে? আর কি এমন অসাধু সাধন করলেন যে রাত জাগা লাগলো আপনার? ও হে, সেটার জন্য ফোন করলাম। তুমি যে ডিলের অপেক্ষা করছিলে সেটা কাল রাত 12টায় হবে। আমি অবশ্য পুলিশ পাহারায় রেখেছি, যারা সিভিল পোশাকে বন্দরের আশেপাশেই আছে। আশা করি সবটা প্ল্যান মোতাবেক এগোবে। আরোহীর কুচকানো ভুরু জোড়া ঠিক করে বলল। ও আচ্ছা। তিহান মুখ চেপে হেসে বলল,
শুধুই ও আচ্ছা, আর কিছু বলবে না? আরোহী থেমে থেমে বলল, আর কি বলবো, আপনার কাজ আপনি করছেন,